আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ঘাস ফড়িং এর 2 নম্বর ক্লাস করব। সবাই আমাকে শুধু এইটুকু বলে দাও যে তোমরা পরিষ্কারভাবে সবকিছু শুনতে পাচ্ছ কিনা। আর যারা এই ক্লাসগুলোর যারা সাইকেলের নিয়মিত স্টুডেন্ট তাদেরকে একটু মেনশন করে দাও। যারা তোমার কাছের বন্ধু বান্ধব এই ক্লাস করতে গিয়ে এই সাইকেলে ভর্তি থাকা অবস্থায় যাদেরকে তুমি চেনো তাদেরকে একটু মেনশন করে দাও। আমি এভরিওয়ান দিয়ে দিলাম যাতে সবার কাছে নোটিফিকেশন যায়। অনেকেই বলে যে ভাইয়া ক্লাস শুরু হয় কিন্তু আমাদের কাছে নোটিফিকেশন আসে না। সো উই আর গিভিং দ্য নোটিফিকেশন, রাইট? ওকে, ঠিক আছে, নোটিফিকেশন দিয়ে দিলাম। আশা করি সাউন্ড পরিষ্কার। ঠিক আছে, ওকে। ভাই আমি নোট দিয়েছিলাম, জান্নাতুল, আমি তোমার নোট দেখেছি, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমরা আজকে ঘাস ফড়িংয়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। গতদিন ঘাস ফড়িংয়ের আমরা গঠন পর্যন্ত আলোচনা করেছি। আজকে এই জায়গা থেকে আমরা সামনে আলোচনা করব। ঠান্ডা মাথায় তোমরা যারা আগামী 1 ঘন্টা 15 মিনিট আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করবা, আমি গ্যারান্টি দিলাম ঘাস ফড়িংয়ের যতটুকু আমি আজকে তোমাদেরকে পড়াবো সেটা তোমার ব্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। তো গতদিন আমি এইগুলো তোমাদেরকে পড়িয়েছি, এইগুলোর কাজ পড়িয়েছি, আশা করি সবার মনে আছে। বইগুলো সবাই সুন্দর করে পড়ে ফেলেছো। বই ধরে ধরেই পড়তে হবে। আমরা আজকে বক্ষ থেকে পড়া শুরু করব এবং বইয়ের উপরে বিশেষজ্ঞ হওয়ার কোনো বিকল্প নাই। যাই করো না কেন, তুমি যেখানেই ক্লাস করো দিন শেষে বই পড়তে হবে, বই থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, যারা যারা নোট দিয়েছো থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো শুরু করা যাক। বুক, ঘাস ফড়িংয়ের বুক নিয়ে আমাদের পড়ালেখা শুরু হবে। তোমাদেরকে গতদিন আমি একটা ছবি এঁকে দিয়েছিলাম, আশা করি তোমাদের সবার মনে আছে। ছবিটা এইরকম ছিল। এইটা হলো একটা পোকার মাথা, এই হলো তার বুক, আর এই হলো তার পেট। এবং তোমাদের মনে আছে বোধ হয় আমি তোমাদের ছবিটা এইরকম ছিল আমাদের, সেটা হলো ডানা। আমি যখন এঁকেছিলাম তখন এই, রাইট? ওকে, আরেকটা ডানার কালার চেঞ্জ করে দিই। তাহলে এখানে মোট 4টা ডানা। তাহলে ডানাগুলো কোথায় থাকে? বুকের মধ্যে। আর পা যেগুলো আমরা রেখেছিলাম, মোট যে 3 জোড়া পা, সেগুলোও থাকে বুকের মধ্যে। তাহলে বুকের মধ্যেই তোমার পা থাকে এবং বুকের মধ্যেই তোমার ডানা থাকে। তাহলে এই কথাগুলো আমরা জানলাম। এবং তোমাদেরকে আরেকটা কথা আমি মনে করাই দিই, সেটা হলো ঘাস ফড়িংয়ের মনে রাখতে হবে যে ঘাস ফড়িংয়ের তোমার আমার নাকের ছিদ্র 1 জোড়া, তাই না? 1 জোড়া। এই যে নাকের ছিদ্র, ঘাস ফড়িংয়ের এরকম নাকের ছিদ্রগুলোকে বলে স্পাইরাকল। তো ঘাস ফড়িংয়ের নাকের ছিদ্র হলো 10 জোড়া। তার মানে মোট এইরকম শরীরে এইরকম ছিদ্র থাকে মোট কয়টা? 10 জোড়া। তাহলে এক পাশের তুমি একটা ঘাস ফড়িংয়ের একটা পাশ দেখতে পাচ্ছ, তাহলে একটা পাশ দেখতে পাইলে এখানে তুমি 10টা দেখতে পাচ্ছ। সবাই আমাকে কমেন্ট করো তো এর মধ্যে বুকে তাহলে কয় জোড়া থাকে? আমাকে সবাই কমেন্ট করো, তাহলে বুকে কয় জোড়া থাকে বলো। সুন্দর। এখানে রহিমুল্লাহ, 3 জোড়া পা, 2 জোড়া পাখা, চোখ কুঞ্জাকি, খুবই সুন্দর। ভাইয়া টিম পেনাম এখনো পড়াই নাই। জান্নাতুল কুবরা আমাকে কমেন্ট করে জানাও। খাদিজা, ভেরি গুড। শাহরিয়ার তুর্য উত্তর করেছে, খুবই সুন্দর। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বুকে স্পাইরাকল থাকে কয় জোড়া, বুকে স্পাইরাকল বুকে স্পাইরাকল থাকে কয় জোড়া, তাহলে কি হবে উত্তর? বুকে স্পাইরাকল থাকে 2 জোড়া, আর বাকি 8 জোড়া স্পাইরাকল থাকে হলো উদর বা পেটের মধ্যে। বাকি 8 জোড়া স্পাইরাকল থাকে উদর বা পেটের মধ্যে। কথা ক্লিয়ার? তাহলে বুক থেকে আমরা যখন পড়বো, বুকের মধ্যে ডানা থাকে 2 জোড়া, বুকের মধ্যে পা থাকে 3 জোড়া। কথাগুলো কিন্তু সব বুকে, একটাও কিন্তু পেটের মধ্যে না। এইটাই বলা হয়েছে। দেখো তাহলে বুকে কয়টা জিনিস থাকে, কি সুন্দর সুন্দর দেখো। তাহলে দেখো, বকের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, ডানা, পা। তোমাকে আগে বেসিক মেইন কথা মনে রাখতে হবে। তাহলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কয় জোড়া আমরা মনে রাখবো? তাহলে 2 জোড়া। এই শব্দটাতে সবাই গোল দাও, গোল দিয়ে কমেন্ট করো ডান। ডানা থাকে কয় জোড়া? আমরা সবাই জানি মোট 2 জোড়া ডানা। তাহলে সবাই এই জিনিসটা তো একটা গোল দাও, গোল দিয়ে কমেন্ট করো ডান। অসংখ্য বাচ্চা কাচ্চা যাদের ঘাস ফড়িং পড়া অলরেডি শেষ, কিন্তু আমি তাদেরকে গ্যারান্টি দিলাম তারা জানেও না যে ঘাস ফড়িং এর পা কোথায় থাকে। এটা থাকে বুকের মধ্যে। দেখো ব্যাপারটা কিন্তু আলাদা। তোমার আমার পা কিন্তু বুকের মধ্যে না, আমাদের পেটের নিচের সাথে কানেক্টেড, তাই না? বুক থেকে কিন্তু আমাদের পা বের হয়নি, কিন্তু ঘাস ফড়িং এটা বুক থেকে বের হয়। এবং ডানা তুমি দেখো, এবং পা, পা 3 জোড়া। তাহলে ডানা 2 জোড়া, পা 3 জোড়া। এই জিনিসগুলো আমরা এখন পড়ে ফেলবো। তাহলে কোথায় পড়তেছে খেয়াল করো। পা, ডানা, স্পাইরাকল, এগুলো আমরা পড়ার সময় বুকের মধ্যে আলোচনাটা হচ্ছে। কথা ক্লিয়ার? আলোচনাটা কোথায় হচ্ছে? বুকের মধ্যে। তো দেখো, তাহলে আমরা মেইন আগে বেসিক আইডিয়া পেয়ে গেলাম যে বুকের মধ্যে কি কি থাকে। আমি তোমাদের ছবিতে দেখাই দিলাম। বুকের মধ্যে ডানা থাকে, বুকের মধ্যে পা থাকে, বুকের মধ্যে স্পাইরাকল থাকে। তাহলে এইটুকু আমরা সবাই পরিষ্কার হয়ে গেলাম, আশা করি ডান। ওকে, এখন দেখো তো আমার এই যে বুক, এটা আমার বুকের সামনের অংশ, আর এইটা আমার বুকের পেছনের অংশ যেটাকে আমরা বলি পিঠ, তাই না? তো মানুষের ক্ষেত্রেও কিন্তু বুকের সামনের অংশের এই হাড়টাকে বলে স্টারনাম।
মনে থাকবে, তাই না? এই হাড়টার নাম স্টারনাম। আমরা এটা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি না তারা এখানে চাপ দিলে যে হাড়টা দেখতে পাবা সেটার নাম হলো স্টারনাম। তো ঘাসফড়িংয়েরও যেইটা কিনা সামনের দিকের অংশ, অঙ্কীয় দেশ বলে এই শব্দটাকে। কি বলে এটাকে? অঙ্কীয় দেশ। এইটাকে বলা হয় স্টারনাম। এবং যেটা কিনা পেছনের অংশ সেইটাকে বলা হয় টারগাম। তাহলে পিঠটাকে বলে টারগাম, আর বুকের সামনের অংশটাকে বলে স্টারনাম। আর পাশের অংশ এই সাইডটা ঘাসফড়িংয়ের এই সাইডটা, আমি যদি ঘাসফড়িং হই তাহলে আমার এই সাইডটাকে বলা হবে প্লিউরন। তাহলে আমরা কয়টা কথা শিখলাম? ঘাসফড়িংয়ের বুক নিয়ে পড়ালেখা করা হচ্ছে, সামনের অংশটাকে বলে স্টারনাম, পিঠের দিকের এই অংশটাকে বলে টারগাম, আর সাইডের এই অংশটাকে বলে প্লিউরন। আশা করি ব্রেনের মধ্যে জিনিসটা পরিষ্কার। ঠিক আছে, ওকে। এখন এইটুকু তো আমরা সবাই বুঝি। আবার এই বুকের এই অংশ, বুকের এই জিনিসটাকে আবার ঘাসফড়িংয়ে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। তো এই তো বুকটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এইটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, শুধু একটা লাইন জানতে হবে, সেটা হলো অগ্রবক্ষটার অপর নাম হলো প্রোনোটাম। অগ্রবক্ষের অপর নাম কি? প্রোনোটাম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রোনোটাম কোথায় পাওয়া যায়, ঘাসফড়িংয়ের প্রোনোটাম কোথায় পাওয়া যায়, আশা করি সবার ব্রেনের মধ্যে এই ছবিটা ভেসে উঠবে। প্রোনোটাম, তোফাইল ভাই খুব স্পষ্ট করে বলেছেন, এটা বুকের মধ্যে থাকে। বিশ্বাস করো ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু এই শব্দটাই আসবে। কেন কেন এই শব্দটা আসবে? এর একটাই কারণ, কারণ এটা বোল্ড হরফে লেখা। এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই পর্যন্ত যতটুকু পড়লাম আশা করি সবাইকে এই প্যারাতে, এখন দেখো তো কার এই প্যারার প্রত্যেকটা তথ্য এখন তুমি উত্তর করতে পারবা কিনা। পারা যাবে? আচ্ছা, আর মনে রাখতে হবে ইংরেজিটাও। বুকের ইংরেজি কি? বুকের ইংরেজি হলো থোরাক্স। বুকের ইংরেজি হলো থোরাক্স। এই শব্দটা মনে রাখতে হবে। আমাদের বুকের ইংরেজিও কি? আমাদের বুকের ইংরেজিও হলো থোরাক্স। পরীক্ষায় অপশনে দিয়ে দিল প্রোনোটাম কোথায় থাকে, ওখানে কিন্তু বুক শব্দটা বললো না, বললো দেখো প্রোথোরাক্স। শব্দটা খেয়াল করো, প্রোথোরাক্স। তাহলে অগ্রবক্ষ, মধ্যবক্ষ মেজোথোরাক্স, এবং পশ্চাৎবক্ষ মেটাথোরাক্স। আশা করি সবার কাছে জিনিসটা পরিষ্কার। কমেন্ট করো তো কার কার কাছে পরিষ্কার। আমি জানতে চাই এইটুকু যে পড়ালাম কে কে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পারা যাবে? খুব সুন্দর, ইনশাল্লাহ পারা গেলে খুব ভালো। তাহলে আমরা এই তো ডান। এরপর প্রশ্ন হবে বুকের মধ্যে কি কি থাকে। আমরা বলেছি বুকের মধ্যে শ্বাসরন্ধ্র থাকে। কয় জোড়া? 2 জোড়া। তো এই তো, একটাকে বলা হয়েছে অগ্রবক্ষে থাকে, আরেকটা থাকে মধ্য এবং পশ্চাৎবক্ষের মাঝে। কোথায় থাকে? তাহলে ছবিতে যদি আমরা আঁকি, আমাদের এই ছবিটা পারফেক্ট হয়নি, আমরা যদি ছবি আঁকি তাহলে এই সবুজটুকু মিশাই দিলাম এই, তাহলে এই যে শ্বাসরন্ধ্রগুলা, একটা অগ্র আর দুইটার মাঝে, অগ্র আর মধ্যের মাঝে, আরেকটা থাকে মধ্য এবং পশ্চাতের মাঝে। তো এটা মুখস্থ করারই বা কি আছে। তো এখানে 2 জোড়া থাকে, 2 জোড়া এইভাবে থাকে। আশা করি সবার কাছে জিনিসটা পরিষ্কার। এইবার হলো ডানা। প্রিয় ভাইয়া আপুরা দেখো ঘাসফড়িংয়ের ডানা দেখতে কেমন। তো ছবিতে তুমি এখানে একটা জিনিস তাকায় দেখো, যেটা সামনের দিকের ডানা সেই ডানাটা দেখো কিরকম চিকন, আর যেটা পেছনের দিকের ডানা সেই ডানাটা হলো বড়। দেখতে পাচ্ছি আমরা? ঠিক আছে, ওকে। তাহলে তোমরা একটু লজিক খাটাও তো, সামনের দিকে ডানাগুলো এরকম চিকন আর পেছনের দিকে দানাটা এরকম বড়। বলো তো ঘাসফড়িং উড়বার জন্য, ঘাসফড়িং তো উড়ে বেড়ায়, উড়বার জন্য কোন ডানাটা ব্যবহার করা ঘাসফড়িং এর জন্য বেশি উপকারী? তোমরা আমাকে বলো তো কোন ডানাটা ঘাসফড়িং সহজে ব্যবহার করবে, সামনেরটা না পিছনেরটা? ব্লাডি মাবেল, ভাইয়া আমি ডিএমসি ড্রিমার্সে কোনো কিছু পোস্ট বা কমেন্ট করলে সেটা ডিক্লাইন দেখায়, কেন এমন হচ্ছে? এটা আমরা বলতে পারবো না। এটা ফেসবুক কেন কেন ডিক্লাইন করে। তোমার আগে কখনো হয়তো এমন কোনো পোস্ট করেছো যেটা আমাদের গ্রুপের নিয়মের সাথে যায় না, কোনো লিঙ্ক যুক্ত পোস্ট করেছো বা সামথিং লাইক দ্যাট, ফেসবুক অটোমেটিক ডিক্লাইন করে। আমরা কোনো কিছু ডিক্লাইন করি না আসলে। পড়ালেখার পোস্ট হলে মোটামুটি আমরা সব কিছু অ্যাপ্রুভ করে দিই আমাদের গ্রুপে।
ঠিক আছে, তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন, তোমরা তোমাদের যে কোনো অভিজ্ঞতা ডিএমসি ডিমার্সের গ্রুপে শেয়ার করবে। আমরা চাই এটাকে একটা প্রাণের গ্রুপ বানাতে সবার জন্য। তাহলে তোমরা সবাই বুঝতেই পারছো উড়ার জন্য পিছনের ডানাটা ব্যবহার করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ এইটা যখন এরকম ঝাঁপাবে তখন অনেক বেশি বাতাস ঘাসফড়িং নড়াতে পারবে এবং ওই বাতাসের সাহায্যেই ঘাসফড়িং উঠতে পারবে, তাই না? তো তার মানে আসলে অগ্রডানা এইটা আসলে উড়তে ঘাসফড়িংকে তেমন কোনো সাহায্য করে না। তার মানে দেখো, তোমাকে যদি বলা হয় উড়ার জন্য কোন ডানাটা ব্যবহার করা হয়, উড়ার জন্য যেই ডানাটা ব্যবহার করা হয় সেইটা হলো পেছনের ডানা। আশা করি আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো শেষের প্যারা লাস্ট লাইন, পেছনের বা পশ্চাৎবক্ষীয় ডানা দুইটা বেশ বড়, চওড়া এবং পর্দার মতো, স্বচ্ছ এবং তারাই কিনা উঠতে সাহায্য করে। তাহলে ভাই সামনের ডানার কাজ কি? এই সামনের ডানার কাজ হলো পেছনের ডানাগুলোকে ঢেকে রাখা। পেছনের ডানার কিন্তু কোনো স্পেশাল নাম নাই, পেছনের ডানার নাম পেছনের ডানা, পশ্চাৎ ডানা। কিন্তু সামনের ডানা যেটার কাজ ঢেকে রাখা, তোমরা তাকায় দেখো সেইটার স্পেশাল নাম আছে। সেইটার স্পেশাল নাম কি? এলিট্রা বা ডানার আবরণ বা ট্যাগমিনা। ভাইয়া নামগুলোর দিকে একবার তাকায় দেখো, চারটা নাম। তাহলে সামনের ডানা, তাহলে সামনের ডানা আমি যদি লিখে দিই, তাহলে সামনের ডানা নামগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইটা তোমাকে পরীক্ষায় এমসিকিউ আসবে, দিস ইজ তোফাইল ভাই স্পেশাল বা ডিএমসি রিমার্স বক্স, এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে এটার কাজ কি? পিছনের ডানাটাকে ঢেকে রাখা। এটা কিন্তু কোনোভাবেই উঠতে সাহায্য করে না। তাহলে সামনের ডানার কাজ কি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যাদের ক্লাসটা নিচ্ছি তাদের এই জিনিস কি ভুল বুঝতে অসুবিধা হবে? আমি বললাম যা পড়াচ্ছি এটা দিয়ে একাডেমিক প্লাস অ্যাডমিশন 100% কভার হবে। সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ডানা বিষয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম। আমরা ডানার বিষয়ে আমরা পরিষ্কারভাবে জেনে গেলাম। এইবার আমরা পা নিয়ে পড়ালেখা করব। আমি তোমাদেরকে অলরেডি বলেছি পা কয় জোড়া? 3 জোড়া। আমি তোমাদেরকে গত ক্লাসেই জানিয়েছি যে পায়ের কয়টা খণ্ড থাকে, পায়ের প্রত্যেকটা পা কয়টা খণ্ডে বিভক্ত? প্রত্যেকটা পা 5টা খণ্ডে বিভক্ত। 5টা খণ্ড। খণ্ডগুলোর নাম কি ভাইয়া? নামগুলা পড়তে হবে। তাকায় দেখো, ছবিতে তাকায় দেখো, গতকালকে দেখাইছিলাম। প্রথম অংশটুকুর নাম কক্সা, দ্বিতীয় অংশটুকুর নাম ফিমার, বড় অংশটার নাম টিবিয়া, নিচের দিকে থাকে টারসাস। ঠিক আছে, এবং মাঝে এখানে থাকে ট্রোকেন্টর। এই যে 5টা অংশ, এই যে 5টা অংশ, আমাদেরকে এই 5টা অংশের নাম পড়তে হবে। দেখো তাহলে কক্সা, ট্রোকেন্টর, টারসাস, টিবিয়া, ফিমার। তাহলে দেখো কক্সা, ফিমার, ট্রোকেন্টর, টিবিয়া, টারসাস, 3টা ট, তাই না? যদি কখনো ভুলে যাও যে 5টা নাম কি দিয়েছিল, মনে রাখবা কফ টটট, কফ টটট। কক্সা, ফিমার, ফিমার তোমার আমার সবারই আছে, মানুষের থাকে। টিবিয়া, মানুষেরও টিবিয়া আছে। ভাইয়া আমি টিবিয়া চিনি না। তাহলে তোমাকে টিবিয়া চেনানোর বুদ্ধি কি? একদম তোমার হাঁটুর নিচে, হাঁটুর নিচে হাত দাও, হাঁটুর জাস্ট নিচে যে লম্বা হাড়টা নিচের দিকে নেমে গেছে তোমার পা পর্যন্ত, হাঁটু থেকে পা পর্যন্ত যে শক্ত হাড়টা, ওইটার নাম হলো টিবিয়া। আর হাঁটুর উপরে পেট থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা, সেটার নাম হলো ফিমার, আমরা সবাই জানি, তাই না? তাহলে ফিমার আর টিবিয়া এই দুইটা কিন্তু মানুষেরও থাকে, এই ট্রোকেন্টরটাও মানুষের থাকে। মানুষের থাকে না কক্সাস
এবং টার্সাস। অবশ্য আমাদের টার্সাস থাকে না, আমাদের টার্সাল থাকে, জিনিসটা কাছাকাছি। বাট এখান থেকে তোমার অবশ্যই পরীক্ষায় এমসিকিউ আসবে যে পায়ের 5টা খণ্ড, পায়ের মধ্যে কোন খণ্ডটা থাকে না। তাহলে তোমরা সবাই আমাকে কমেন্ট করো তো, আমি সবাইকে 1 মিনিট সময় দিচ্ছি, 5টা নাম সুন্দর করে প্রত্যেকেই কমেন্ট করবা, প্রত্যেকেই কমেন্ট করো। আমি তোমাদেরকে যারা লাইভে ক্লাস করছো আমি তোমাদের সবার অ্যাক্টিভিটিস দেখতে চাই, প্রত্যেকেই কমেন্ট করো তো 5টা নাম, প্রত্যেকেই কমেন্ট করো। মাহবুবা সুলতানা বলেছে যে ভাইয়া ভালো মেডিকেলে চান্স পাইতে আহ, গাজী আজমল ছাড়া অন্য কোনো বই পড়তে হবে কিনা, পড়তে পারলে ভালো, চিন্তা করার কিছু নাই, আমরাই পড়ায় দিব। ওই যে ওইখানে আমাদের ড্রিম পেপারে সবগুলো ইনপুট দেওয়া হচ্ছে, সব পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, সুন্দর, রাইট। থ্যাংক ইউ সাবরিনা, থ্যাংক ইউ রফিকুল, থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ তাইমি, থ্যাংক ইউ মিরিয়াদ, তুর্য, জর্না, আয়মান, আয়মানকে অনেকদিন পরে দেখছি, মুন, সিফাত, অনেক 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 দিন পরে দেখছি। ওকে, তাহলে পায়ের কয়টা অংশ? পায়ের 5টা অংশ। আশা করি আমাদের সবার কাছে জিনিসটা পরিষ্কার। আচ্ছা, এখন এখান থেকে আরো একটু প্রশ্ন আসবে, এখান থেকে আরো একটু প্রশ্ন আসবে, তুমি তাকায় দেখো। টার্সাস, এই যে টার্সাস, টার্সাসে 3টা বর্ণ, তার মানে টার্সাসের খণ্ড কয়টা? টার্সাস আবার 3 খণ্ডে বিভক্ত, প্রত্যেকটা খণ্ডের নাম হলো, প্রত্যেকটা খণ্ডের নাম হলো টার্সোমিয়ার। ঠিক আছে, এখন এইটা থেকে এটাও একটা প্রশ্ন আসতে পারে, এগুলো সব এমসিকিউ, এগুলো থেকে কোনো সিকিউ প্রশ্ন আসবে না। দেখো টার্সোমিয়ারের প্রান্তে নখ থাকে, দেখো ছবি দেওয়া আছে, নখ, এই যে দেখো টার্সোমিয়ার, নখ থাকে। ঘাসফড়িং এর তাহলে কি থাকে? নখ। আর নখের মাঝে থাকে পালভিলাস। নামগুলো ভাইয়া আসবে, কেন আসবে? কারণ এগুলো বোল্ড হরফে দেওয়া। এই ঘাসফড়িং এর পা হাঁটতে এবং কোনো কিছুতে আরোহণ করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি কি, তাহলে আমরা কয়েকটা শব্দ পড়লাম, কি কি পড়লাম? ঘাসফড়িং এর পায়ের 5টা খণ্ড, কক্সা, ফিমার, টিবিয়া, টার্সাস, আর কক্সা আর ফিমারের মধ্যে থাকে ট্রোকেন্টর। তাহলে কক্সা, ট্রোকেন্টর, ফিমার, টিবিয়া, টার্সাস। এই টার্সাসের 3টা খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে বলে টার্সোমিয়ার। প্রত্যেকটা টার্সোমিয়ারের মাথায় কি থাকে? 2টা করে নখ থাকে। দ্যাটস ইট। এই 2টা নখের মাঝে যে জায়গাটা সেটাকে বলে পালভিলাস। তো পরীক্ষায় এখান থেকে কি এমসিকিউ আসবে? যে টার্সোমিয়ারের মাঝে যে জায়গাগুলো থাকে বা নখের মধ্যে জায়গাটা, সেটার নাম কি? উত্তর হলো পালভিলাস। পালভিলাস কোথায় থাকে? ঘাসফড়িং এর পায়ে। এইরকম তথ্য তোমাকে আসলে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এইটুকু আমরা শিখলাম। আর কি শিখতে হবে? লাস্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি আমি কিন্তু আমরা হাঁটি এভাবে, তাই না? এই যে আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, আবার হেঁটে হেঁটে পিছনে আসছি, আবার হেঁটে সামনে থেকে এই যে এখান থেকে এখানে গেলাম, আবার এই যে, তাহলে ঘাসফড়িং এরকম হাঁটতে পারে, আবার সিঁড়ি দিয়েও উঠতে পারে ঘাসফড়িং। কিন্তু ঘাসফড়িং যেহেতু লাফিয়ে লাফিয়ে চলে, খেয়াল করো এদের ফিমার অনেক বড়, এদের ফিমারটা অনেক বড়, এদের ফিমার অনেক বড়, এরা কিন্তু লাফিয়েই একটা অনেক দূরে চলে যেতে পারে। এই জন্য ঘাসফড়িং এর পা গুলাকে বলা হয় স্যালটেটোরিয়াল লেগস। এবং বুঝাতে পারলাম কেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ঘাসফড়িং এর পাকে স্যালটেটোরিয়াল লেগ বলা হয় কেন? এইটা কিন্তু তোমার একটা পরীক্ষার প্রশ্ন। ঘাসফড়িং এর পাকে স্যালটেটোরিয়াল লেগ বলে কেন? স্যালটেটোরিয়াল, তোমরা বলবো ভাইয়া এইটা মানে কি? ভাইয়া স্যালটেটোরিয়াল একটা ইংরেজি শব্দ,
যার অর্থ লাফানো, যার অর্থ হলো লাফানো। জাস্ট তুমি লাফানোর একটা ইংরেজি শব্দ শিখলা যার নাম স্যালটেটোরিয়াল। তো ঘাসফড়িং এর পা গুলাকে আমরা বলবো লাফানো পা, স্যালটেটোরিয়াল লেগ। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে ঘাসফড়িং এর পাকে স্যালটেটোরিয়াল লেগ, ঘাসফড়িং এর পা কেন, মনে রাখতে হবে তার ফিমার। ঘাসফড়িং এর সাথে মানুষের পার্থক্য কি? ঘাসফড়িং এর ফিমারটা অনেক লম্বা, ঘাসফড়িং এর ফিমারটা অনেক লম্বা এবং মাংসল। তো আমি গ্যারান্টি দিলাম তোমার যে বন্ধু বান্ধবরা আছে তারা হয়তোবা এই তথ্যটা জানে। দ্য গুড স্টুডেন্টস নো দ্যাট ঘাসফড়িং এর পাকে বলে স্যালটেটোরিয়াল লেগস, বাট যারা গ্রেট স্টুডেন্ট দে নো কেন ঘাসফড়িং এর পাকে স্যালটেটোরিয়াল লেগ বলা হয়। কারণ তার ফিমার তার অন্য অংশগুলোর তুলনায় অনেক লম্বা, চাইলেই সে সহজে লাফিয়ে একটা বড় পথ অতিক্রম করতে পারে, সেই জন্য ঘাসফড়িং এর পাকে স্যালটেটোরিয়াল লেগ বলা হয়। তাহলে এইটা হলো গুড স্টুডেন্ট, এটা হলো ফর দ্য গ্রেট স্টুডেন্টস। বুঝাতে পারলাম? জিনিসটা কি পরিষ্কার? জিনিসটা বুঝতে পেরেছি? কার কার মাথায় ঢুকেছে? পা নিয়ে বিশেষজ্ঞ কে কে হয়ে গেল ঘাসফড়িং এর পায়ের উপরে? আমরা কি বুঝতে পারলাম? ঘাসফড়িং এর ফিমার মাংসল এবং বড়, তাই লাফিয়ে দূরে অতিক্রম করে স্যালটেটোরিয়াল লেগ বলে। সিফাত খুব সুন্দর কথা বলেছে। আচ্ছা, জান্নাতুল কুবরা একটা প্রশ্ন করেছে, বইয়ের মধ্যে একটা শব্দ দেওয়া আছে যে ভাইয়া আসঞ্জন প্যাড কি? একটা সুন্দর একটা শব্দ, যদিও শব্দটা খুব বেশি আহামরি ইম্পর্টেন্ট। আসঞ্জন প্যাড কি? তো আসঞ্জন প্যাড কি, কিভাবে জিনিসটা বুঝাবো? এই যে একটা নখ, এই যে একটা নখ, এই জায়গাটা মাংসল, এই জায়গাটা নরম। তো প্যাড, মনে করো মেয়েরা যখন নিয়মিত মেনস্ট্রুয়েশন হয় তখন এক ধরনের প্যাড ব্যবহার করে, আবার দেখবা ছোট বাচ্চারা ডায়াপার প্যাড ব্যবহার করে। তো প্যাড মানে নরম কোনো কিছু, যা কোনো কিছুকে কুশন বা গদি, গদি সহজ বাংলায় গদির মতো কাজ করে। তো ঘাসফড়িং যখন লাফায় এই দুইটা নখের, আমাদেরও কিন্তু এরকম ছোট ছোট প্যাড আছে, দুই আঙ্গুলের মধ্যে দেয়, তাই না? আসঞ্জন মানে কাছে রাখার জন্য। এই নখ দুইটার মাঝে এইখানে যা থাকে এটাকে বলে আসঞ্জন প্যাড। এটা আহামরি কিছু না। এই আসঞ্জন প্যাড শব্দটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে আসঞ্জন প্যাডটার নাম কি। সবার কাছে আমি জানতে চাই, তোমরা যারা এখানে ক্লাস করছো, এই যে আসঞ্জন প্যাডটার কথা আমি বললাম, এটার নাম কি? তোমরা আমাকে সবাই বলো, বলো তো এটার নাম কি? সিফাত ইসলাম, অদ্ভুত কুইক, ভেরি গুড সিফাত, ভেরি ভেরি গুড। তাহলে পালভিলাস। এই আসঞ্জন প্যাডটার নাম হলো পালভিলাস। ভেরি গুড, সাবাস। তাহলে আমরা প্রথম আধা ঘন্টায় কিন্তু ঘাসফড়িং এর বুক নিয়ে একটা ভালো পড়ালেখা করলাম। আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে এইভাবে বই তুমি যদি না পড়ো খুব বেশি আসলে দূর যেতে পারবে না। পড়ার সিস্টেমই কিন্তু ভাইয়া এইটা। এইবার আমরা কি পড়বো? ঘাসফড়িং এর পেট বা উদর বা অ্যাবডোমেন। তুমি দেখো ঘাসফড়িং এর পেট, ঘাসফড়িং এর পেটে কয়টা খণ্ড? ঘাসফড়িং এর পেটে 11টা খণ্ড। তাহলে এই লাইনটা সবার আগে আমাদেরকে ব্রেনের মধ্যে ঢোকাতে হবে, ঘাসফড়িং এর পেটে 11টা খণ্ড। তো চলো খণ্ডগুলা বানাই। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 10টা লাইন দিলাম, 11টা খণ্ড। এই হলো ঘাসফড়িং এর পেটের 11টা খণ্ড। খেয়াল করো, আমরা কিন্তু এখন পর্যন্ত ঘাসফড়িং এর অনেক কিছু পড়েছি, কিন্তু ঘাসফড়িং এর কান আছে কিনা সেইটা নিয়ে কোনো কথা তোমাকে আমি বলি নাই, তাই না? কতগুলা কথা বললাম, ঘাসফড়িং এর হাঁটার কথা বললাম, হাতের কথা বললাম, ডানার কথা বললাম, কিন্তু ঘাসফড়িং কি শুনবে না? সে কান নিয়ে কোনো কথা বলি নাই। তারপর ঘাসফড়িং কিভাবে বাচ্চা দিবে, ঘাসফড়িং কিভাবে একটা পুরুষ ঘাসফড়িং আর মেয়ে ঘাসফড়িং, তার মানে তার কোনটা পুরুষ কোনটা মেয়ে এইটা নিয়েও কথা বলিনি। তার মানে জনন অঙ্গ, যেই জিনিসপত্রগুলো নিয়ে এতক্ষণ কথা বলি নাই সেই জিনিসগুলা এখন আমরা আলোচনা করব কোথায়? এই জিনিসগুলো সবগুলা থাকে পেটের মধ্যে। তাহলে তাকায় দেখো, ঘাসফড়িং এর পেটের মধ্যে কি থাকে ভাইয়া? টিম্পেনাম থাকে, যেটা কিনা শ্রবণ অঙ্গ, যেটা দিয়ে কানে শুনে। শ্বাসরন্ধ্র, এইটা তো আগেই পড়াইছি, ছবির মধ্যেও দেখতে পাচ্ছ কয় জোড়া থাকে? 8 জোড়া স্পাইরাকল, এইটা তো আগেই পড়ালাম। আর জনন অঙ্গ থাকে। তাহলে এই যে, তাহলে পেটের মধ্যে যখন পড়ালেখা করব আমরা,
আশা করি এইটুকু আমরা ব্রেনের মধ্যে নিয়ে নিব যে ঘাসফড়িং শুনতে পায় পেট দিয়ে, তুমি আমি কান দিয়ে শুনি, আমাদের কানটা থাকে মাথায়, ঘাসফড়িংও কান দিয়ে শোনে, কিন্তু ঘাসফড়িংয়ের কান শব্দটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টিম্পেনাম। এই টিম্পেনাম কোথায় থাকে? প্রথম খণ্ডের প্রতি পাশে একটা করে পর্দা থাকে, যা কিনা শ্রবণ অঙ্গ বা শ্রবণ থলি হিসাবে ব্যবহৃত, শ্রবণ থলিকে আবৃত করে রাখে। এর নাম টিম্পেনিক পর্দা, তোমার আমার কানের মতোই। তো ঘাসফড়িংয়ের এইরকম বাইরের এই পিনাটা থাকে না, কিন্তু টিম্পেনিক পর্দা কিন্তু তোমার আমার সবারই আছে। এক চড়ে কানের পর্দা ফাটাই দিব, এই কথাটা আমরা সবাই বলি। আমাদের প্রত্যেকের কানের পর্দা আছে। প্রিয় ভাই ও বোনেরা, এই যে কানের পর্দা, তাহলে এই জিনিসটা কোথায় থাকে? এইখানে একটা পর্দা আঁকি, চলো আমরা সবাই মিলে। এই যে পর্দাটা, এই পর্দাটার নাম টিম্পেনাম। এই পর্দার ভেতরের দিকে থাকে শ্রবণ যন্ত্র, ঘাসফড়িংয়ের কান। তাহলে ঘাসফড়িংয়ের কান, এই কানের পর্দার নাম কি? টিম্পেনাম। তাহলে ঘাসফড়িংয়ের কান কোন খণ্ডে থাকে? সবাই কমেন্ট করো, 11টা খণ্ডের কোন খণ্ডে থাকে বলো, কোন খণ্ডে থাকে? তানিসা খান ফ্যান্টাস্টিক, ফারিয়া সুলতানা খুবই সুন্দর, অর্পিতা মেহেজাবিন অসাধারণ, সোয়া ছোয়া, তারপরে কুবরা, আহনাফ রাকিব ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তাহলে কোন খণ্ডে থাকে? প্রথম খণ্ডে থাকে। সাবরিনা আক্তার খুবই সুন্দর। তাহলে যারা যারা উত্তর করছো, এটা আমাকে কিন্তু মোটিভেট করে, তোমরা যখন সাথে সাথে উত্তর দাও, ইট মোটিভেটস মি। সবাই উত্তর দাও, কোন খণ্ডে থাকে কান? তাহলে ঘাসফড়িং কোন দিক দিয়ে শোনে? ক্লিয়ার? আশা করি আমরা সবাই পরিষ্কার। ফ্যান্টাস্টিক, ওকে, সুন্দর, ডান। তাহলে আমরা অনেক কিছু জেনে গেলাম। তাহলে কান নিয়ে পড়া শেষ, ওকে। এইবার শ্বাসরন্ধ্র, ভাই এটা তো আমরা জানি। দেখো প্রথম থেকে অষ্টম খণ্ড পর্যন্ত এরা থাকে, 1 থেকে 8-এ কয়টা শ্বাসরন্ধ্র থাকে। তো আমরা ছবিটা যখন আঁকবো, শেষের দিকের গুলো তুমি মুছে দাও, মানে শেষের 3টাতে থাকে না, বাকিগুলোতে থাকে। তাহলে প্রথম এখানে কয়টা থাকবে? 1 2 3 4 5 6, এখানে আরেকটা দিয়ে দিলাম 7 8, ঠিক আছে? তো এই 8টা খণ্ডে, প্রথম 8টা খণ্ডে 8টা স্পাইরাকল থাকে, এই পাশে 8টা ওই পাশে 8টা, মোট 8 জোড়া, সব মিলে 10 জোড়া। এগুলো আমরা সবাই পারি। এইটা একটু প্যারা দেয় আমাদেরকে। তো দেখো, ঘাসফড়িংয়ের জনন অঙ্গ শেষ উদরীয় খণ্ড, শেষ মানে 11তমটা প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে? তাহলে কয় নাম্বারটা? এটাই কিন্তু এমসিকিউ। শেষ খণ্ডটা 11 নাম্বার খণ্ড। পুরুষের এটা গোলাকার, কিন্তু স্ত্রীতে এটা সুচালো। ঠিক আছে? পারা যাবে? ওকে, তাহলে 1 নাম্বার প্রশ্ন, এখানে এখন একটু প্যারা খাবা তোমরা। আমি এটা লিখে দিচ্ছি, তোফাইল ভাই স্পেশাল। সবাই লিখে নাও। জননের জন্য রূপান্তরিত কে হয়? শেষ খণ্ড। ওকে, এইটা একটা লাইন। এইবার খেয়াল করো, পুরুষ পুরুষ ভাইয়া খেয়াল করতে হবে, পুরুষের সঙ্গমঙ্গ, পুরুষের সঙ্গমঙ্গের নাম কি? অ্যানাল সার্কি। কয় নাম্বার খণ্ডে থাকে? 10ম খণ্ডে। পুরুষের 11তম খণ্ড, ওর মধ্যে থাকে সুপ্রাঅ্যানাল প্লেট, যা পায়ু ছিদ্রের ঢাকনা। আর জনন রন্ধ্র 9ম খণ্ডে থাকে জনন রন্ধ্র। তাহলে এই যে 3টা শব্দ আমি বললাম, পুরুষের ক্ষেত্রে 9ম খণ্ডে কি থাকে, 10ম খণ্ডে কি থাকে, 11 খণ্ডে কি থাকে, 11তম এই। তাহলে আমরা এইখানে বলবো 9ম খণ্ডে, টনটনা মুখস্থ করবা, জনন রন্ধ্র। 10ম খণ্ডে অ্যানাল সার্কি,
11 খণ্ডে এইটার উপরে একটা আবরণ, সুপ্রা, সুপ্রা মানে উপরে, সুপ্রা অ্যানাল প্লেট। এই কলমটা খটখট শব্দ করছে, কলমের মাথাটা ভেঙে গেছে গতদিন তোমাদেরই ক্লাস নিতে নিতে, তো সেজন্য একটু বিরক্ত আমি নিজেও। নতুন কলম আসতে একটু সময় লাগবে, আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, তার এক পর্যন্ত খটখট শব্দ সহ্য করতে হবে। দিস ইজ দ্য মাস্ট টু মেমোরাইজ, এটা মুখস্থ করতেই হবে, ঠিক আছে? জননরন্ধ্র, ভাইয়া আমরা জননরন্ধ্র বুঝি না, পুরুষের জননরন্ধ্র না বোঝার কোনো কারণ নাই। তোমরা সবাই যারা ছেলে বা যারা মেয়ে প্রত্যেকেরই জননরন্ধ্র আছে, তাই না? যেদিক দিয়ে ছেলেরা প্রস্রাব করে সেটা হলো ছেলেদের জননরন্ধ্র, আর নারীদের জননরন্ধ্র হলো যোনিপথের যে মুখটা, সেটাকে বলে নারীর জননরন্ধ্র। তাহলে ঘাসফড়িংয়ের জননরন্ধ্র কোথায় থাকে? নবম খণ্ডে। সুন্দর। দশম খণ্ডে থাকে অ্যানাল সার্কি, যেটাকে বলা হচ্ছে সঙ্গম অঙ্গ। কি বলা হচ্ছে এটাকে? সঙ্গম অঙ্গ। এটাও এমসিকিউ আসবে, দেখতে পেলা কিনা? হ্যাঁ দেখতে পেয়েছো, সঙ্গমঙ্গ। আর সুপ্রাঅ্যানাল প্লেট, যেটা পায়ুপথের আবরণকে ঢেকে রাখে। এই তিনটা তোফাইল ভাই স্পেশাল, দিস ইজ মাস্ট। তোমাকে ভাইয়া এইটা পারতেই হবে, তোমাকে এইটা পারতেই হবে। এইবার নারী, কেন এটা এইভাবে লিখলাম? কারণ এইটা আসলেই কঠিন। এইবার হলো নারী দেহে কি আছে। নারী দেহে দেখো সঙ্গমঙ্গ নাই, 9 আর 10 এক হয়ে যায়। আর জননরন্ধ্র কোথায়? 8 আর 9। আর এইখানে সাবজেনিটাল প্লেট, পুরুষের একটা মিস হয়েছে, নবম খণ্ডে সাবজেনিটাল প্লেট। ওকে, তাহলে এইখানে লিখে রাখো জননরন্ধ্র প্লাস এইটার আবরণ, এটার আবরণের নাম কি? সাবজেনিটাল প্লেট। নারীর ক্ষেত্রে নবম খণ্ডে কি থাকে? ওভিপোজিটর। এইখানে নবম খণ্ডে সে ডিম্বাণুগুলাকে ধারণ করে। শব্দটা খেয়াল করো, ওভিপোজিটর। ওভি মানে ডিম, পজিটর মানে জমা করে রাখা। এই কথাটাই বলা আছে। নবম খণ্ডে কি থাকে? যা ডিম পাড়ার অঙ্গ, এইখানে ডিম পাড়ে, ওভিপোজিটর। কয় নাম্বারে? 9 নাম্বারে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা পড়বা, 8 + 9 জননরন্ধ্র তৈরি করে। জননরন্ধ্র, তাহলে এখানে 8 + 9, ওখানে শুধু 9। আর সঙ্গমঙ্গ নাই, সঙ্গম অঙ্গ নাই। লিখে ফেলেন এটা সবাই, এটা দিস ইজ ডিএমসি ড্রিমার্স স্পেশাল। এইটা ভাইয়া এই চ্যাপ্টারের আমাকে যদি বলো সবচেয়ে কঠিন কি, ভাইয়া আপনার কাছে শিক্ষক হিসাবে সবচেয়ে কঠিন কোনটা লাগে? সবচেয়ে কঠিন দিস ইজ ডিএমসি ড্রিমার্স স্পেশাল। এইটা শিক্ষক হিসাবে আমার কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয়। এই জিনিসটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাকে তো তেলাপোকা পড়তে হয়েছে, তোমরা ঘাসফড়িং পড়ছো, বাট জিনিস একই। ঠিক আছে, সো জিনিস একই ভাইয়া। এইটা একটু কষ্ট করে মুখস্থ রাখা যে কোথায় কি আছে। খুব ভালো যে জিনিসটা দেখা মাত্র বুঝতে পারবা নট নেসেসারি, বাট আমরা দুই একটা ছবি দেখার চেষ্টা করি, তাহলে ছোট্ট একটা আইডিয়া পেতে পারো, যাতে দুই একটা ছোটখাটো আইডিয়া পেতে পারো। আমি দেখাবার চেষ্টা করছি, এটা লোড হোক ভালো মতো। ওকে, এখানে আসলে বাইরে থেকে যে ছবিটা সেইটা আমি তোমাকে দেখাতে চাই, দ্যাটস দ্য থিং। আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা দাঁড়াও যাতে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে সহজ হয়। ঠিক আছে,
this is better, I think. Yes. এইটা একটা ছবি দেখো আগে, আমরা আগে এটা একটা ছবি দেখার চেষ্টা করি। এই যে একটা ঘাস ফড়িং, আমরা জিনিসটাকে বড় করছি। তো এগুলো আমরা এখন সবাই চিনি। এই পাটার নাম কি রে? এই যে ঘাস ফড়িং এর বড় পা, কমেন্ট করো তো এই বড় পাটাকে আমরা কি বলে ডাকি? এটাকে কালকে কি বলে ডাকাইছি? এই বড় পাটার নাম কি? লাফিয়ে পা, ফ্যান্টাস্টিক। লাফিয়ে পা, সালটেটোরিয়াল লেক, ফ্যান্টাস্টিক। ওকে, তো দেখো এইখানে একটা ছবিতে দেওয়া আছে এই ছোট্ট একটা অংশ নবম খণ্ড থেকে পেছনের দিকে বেড়ে আছে, এটার নাম দেওয়া আছে ওভিপোজিটর। এখানে ডিমগুলা ধারণ করা হয়। তো এইগুলা যে খুব ভালো ছবি, সব জায়গায় দেওয়া আছে, তুমি যে দেখা মাত্র তোমাকে আমি প্রত্যেকটা জিনিস দেখায় দেখায় বুঝাই বলবো, খুব বেশি কিছু যে অ্যাভেলেবল আছে ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা আসলেই তা না, আসলেই খুব বেশি কিছু অ্যাভেলেবল নাই। বাট তারপরও এই যে দেখো আরেকটা ছবি দেখাচ্ছি, অনেক বড় করে দেখাচ্ছি, আশা করি মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে এইখানে দেখো, এই যে দেখো কি সুন্দর বড় হয়ে আছে, এদের নাম দেওয়া ওভিপোজিটর। এখানে ডিমটা ধারণ করে, এটা দিয়ে ডিম পারে, এটা দিয়ে ডিম পারে ঘাস ফড়িং। এইটুকু আমরা বুঝতে পারার চেষ্টা করছি। আর এই জায়গায় দেখো একটা শব্দ দেওয়া সার্কাস, এইরকম, এটাকে বলা হচ্ছে অ্যানাল সার্কাস। অ্যানাল মানে তো পায়ুপথ, যে দিক দিয়ে মল ত্যাগ করে, তাই না? তো মল ত্যাগের ওই জায়গাটা গোল হয়ে আছে, এইটার নাম অ্যানাল সার্কাস। অ্যানাল সার্কাস, ঠিক আছে, অ্যানাল সার্কি। এইটুকু আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাওয়ার চেষ্টা করলাম। তো দেখো তাহলে আমরা কি কি পড়লাম। এখানেও বইয়ের মধ্যে ছবি দেওয়া, দেখো এই যে সার্কাসের ছবি দেওয়া আছে, তোমরা চাইলেই দেখতে পারো সার্কাসের ছবি দেওয়া। সার্কাস, এই যে দেখো সার্কাস, এর অর্থ এই না যে তুমি এখানে সার্কাস দেখতে পারবা, নাচ গানওয়ালা সার্কাস, বাট এই তো আমরা জানলাম। আর এই যে ওভিপোজিটরের ছবি দেওয়া, এই যে ওভিপোজিটর তোমাদেরকে আমি মেইন জায়গা থেকে দেখালাম। এই আর এইখানে এই যে 9 আর 10 দেখো একীভূত হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করা আছে। তো এইখানে আমাদেরকে মূলত এটা কিসের জন্য পড়তে হবে? এটা মূলত এমসিকিউ এর জন্য পড়তে হবে, যে কোনটায় কোন জায়গায় কি থাকে। এমসিকিউটা কিভাবে পড়বো, দিস ইজ দ্য থিং, এটা সুন্দর করে ব্রেনের মধ্যে সেট করতে হবে। পুরুষের ক্ষেত্রে 9 নম্বর খণ্ডে জননরন্ধ্র আর সাবজেনিটাল প্লেন। 10 নম্বর খণ্ডে কি থাকে? 10 নম্বর খণ্ডে থাকে অ্যানাল সার্কাস প্লাস সঙ্গমঙ্গ। আর 11 নম্বরে থাকে সুপ্রাঅ্যানাল প্লেট। এই প্রত্যেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। আর ওভিপোজিটর কয় খণ্ডে থাকে, জননরন্ধ্র কত কত 8 9, সঙ্গমঙ্গ নাই, এই লাইনগুলো যে পড়বে সে এখান থেকে এমসিকিউ কমন পাবে, ছেলে মেয়ে যে আলাদা। দেখো পুরুষ ঘাস ফড়িং, দেখো পুরুষ ঘাস ফড়িংটা স্ত্রীর তুলনায় ছোট, সাইজেও ছোট, স্ত্রীটা আকারে বড়। আর স্ত্রীর পেটটা মোটা, খেয়াল করো, স্ত্রীর পেট মোটা কিন্তু প্রান্ত ভাগটা সূচালো, মানে শেষের অংশটুকু এই রকম সূচালো। আর পুরুষের পেটটা গোল এবং লম্বা। এই তাহলে এটা হলো পুরুষের পেট, আর এটা স্ত্রীর পেট, একটু মোটা এবং প্রান্তটা সূচালো। পুরুষের পাগুলা ছোট, স্ত্রীর পাগুলা বড়। আর পাখনা দেখো, পাখনা শরীরের তুলনায় বড়, শরীরটা যেহেতু ছোট এর পাখনাটা বড়। আর এর যেহেতু শরীরটাই বড়, এর পাখনাটা শুধুমাত্র পেটকে ঢেকে রাখতে পারে। তো এইগুলা থেকে আসলে কি প্রশ্ন আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। এখান থেকে কিরকম এমসিকিউ আসবে, ট্রু অ্যান্ড ফলস, নিচের কোনটা পুরুষ সম্পর্কে সত্য, কোনটা স্ত্রী সম্পর্কে সত্য, কোনটা পুরুষ সম্পর্কে মিথ্যা, 1 1 2 1 2 3 অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আসবে তোমার এখান থেকে। আশা করি সবাই জিনিসটার আইডিয়া পাচ্ছ। তো তারপরও এখান থেকে আমি মনে করি যে ওইরকম সত্য মিথ্যা আসার চেয়ে পিন পয়েন্ট প্রশ্ন পরীক্ষায় বেশি আসবে। জননরন্ধ্র কোথায় থাকে, প্লাস ওভিপোজিটর কয় নাম্বার খণ্ডে থাকে, এই জিনিসটাই এখানকার বেশি গুরুত্বপূর্ণ। এই অংশটা এই চ্যাপ্টারের কঠিন অংশও বটে, ঠিক আছে। আচ্ছা, এইটা যে পড়ে ফেলবে এই অংশটুকু তার পড়া হয়ে গেছে। সো হোপফুলি আমি তোমাদেরকে ঘাস ফড়িং এর গঠন সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিয়ে দিলাম। লেটস হ্যাভ আ রিভাইজ। চলো একটা রিভাইজ করি, গতকালকে থেকে যা যা পড়াইছি। দেখো পেট পড়াই দিলাম, পেটের মধ্যে কি কি থাকে রে? পেটের প্রথম খণ্ডে থাকে কান, 1 থেকে 8 নম্বরে থাকে শ্বাসরন্ধ্র, আর থাকে জননঙ্গ। এইটা কিন্তু প্রত্যেকটা মাত্র পড়লাম। বুকের মধ্যে কি থাকে রে? বুকের মধ্যে থাকে
বুকের মধ্যে থাকে 2টা স্পাইরাকল, 2 জোড়া ডানা থাকে, 6টা পা থাকে, রাইট? ঠিক আছে। আর গতদিন পড়েছি মুখপাঙ্গ। মুখপাঙ্গের কোনটার কাজ কি সেইটা আমরা পড়েছি, এবং মুখপাঙ্গের কোন জায়গাটার কি নাম, এই জায়গাটার কি নাম, গালগুলোর কি নাম, এইটার কি নাম, এইটার কি নাম, আমরা গতকালকে এই জিনিসগুলো পড়েছি, তাই না? উপরে ঠোঁটের নাম কি, নিচে ঠোঁটের নাম কি। তাহলে মাথা পড়া শেষ, বুক পড়া শেষ, পেট পড়া শেষ। এরই সাথে সাথে ঘাসফড়িংয়ের গঠন সম্পর্কে আমরা পুরোপুরি ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম। ঘাসফড়িংয়ের গঠন ডান। চোখ বন্ধ করলে এখন প্রত্যেকটা তথ্য যাতে তোমার ব্রেনের মধ্যে ভাসে। ঘাসফড়িংয়ের গঠন থেকে সাধারণত গ এবং ঘ প্রশ্ন আসার কথা না। ঘাসফড়িংয়ের গঠন থেকে মূলত এমসিকিউ আসবে, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং অনুধাবনমূলক প্রশ্ন আসবে। এমসিকিউ কি কি প্রত্যেকটা লাইনে লাইনে বলে দিলাম। যেটাই এমসিকিউ আসতে পারে সেটি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, আর এইখান থেকে দুই তিনটা প্রশ্ন আসতে পারে। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গকে, যেই জিনিসটা পড়ানো হয় নাই সেটা হলো ঘাসফড়িংয়ের মুখপাঙ্গকে কি বলা হয়, চর্বণ উপযোগী, ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। এই যে এই লাইনটা বোধহয় গতকালকে বলা হয় নাই, এটার ব্যাখ্যাটা বলা হয় নাই। তো দেখো লাস্ট লাইন, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গকে বলে চিউইং, চর্বণ উপযোগী মানে চাবাইতে পারে। তাহলে দেখো চিউইং, চিউইং মাউথ পার্টস। ভাইয়া পৃথিবীর সকল প্রাণী কিন্তু চাবাইতে পারে না, তুমি আমি চাবাইতে পারি এর অর্থ এই না দুনিয়ার সবাই চাবাইতে পারে। ঘাসফড়িং একটা ছোট্ট পোকা, কিন্তু সে খাবার চিবিয়ে খেতে পারে। তাহলে খাবার খাবার চিবিয়ে খাওয়া, এটাকে বলে চর্বণ চর্বণ উপযোগী উপাঙ্গ। কথা ক্লিয়ার? চর্বণ উপযোগী উপাঙ্গ ঘাসফড়িংয়ের, ঠিক আছে? চিউইং মাউথ পার্টস। তাহলে প্রশ্ন আসবে যে কেন ঘাসফড়িংয়ের উপাঙ্গকে চর্বণ উপযোগী উপাঙ্গ বলা হয়, মুখপাঙ্গ বলা হয়? কারণ এটাতে ঘাসফড়িং চাবিয়ে চাবিয়ে খাবার খেতে পারে। তাহলে এইটা একটা খ নাম্বারের প্রশ্ন আসবে। ঘাসফড়িংয়ের পাকে কেন স্যালটেটোরিয়াল লেগ বলা হয়, এইটা একটা খ নাম্বারের প্রশ্ন আসবে। ঘাসফড়িংকে কেন পঙ্গপাল বলা হয়, এইটা একটা প্রশ্ন আসবে। এছাড়া এখান থেকে অন্য কোনো অনুধাবনমূলক প্রশ্ন আসবে না। তোমাদেরকে A to Z আমি একাডেমিকের এইচএসসিতে যা যা প্রশ্ন আসবে সব বলে দিলাম, এবং এখান থেকে কোনো বড় প্রশ্ন আসার কারণ আমি দেখছি না। ওকে, তাহলে এই পর্যন্ত যা যা পড়ালাম এইটা কি পুরোটা ব্রেনের মধ্যে ঢুকেছে? আর উই ক্লিয়ার? আমরা কি সবাই পরিষ্কার এই জিনিসটা নিয়ে? আমাদেরকে সবার 100% কনফিডেন্স এসেছে এই জিনিসটাতে? ঠিক আছে, ওকে, সুন্দর, ডান। এফআরবি ক্লাস দেখে আসলাম, যা বুঝলাম বায়োলজি বাদে আর কোনো কিছুতেই মজা নাই। সিফাত ইসলাম, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ারলি এই জিনিসটা আইডিয়া পেয়ে গেলাম। ওকে, একজন বলেছে ভাইয়া টার্গাম এবং স্টারনামটা বুঝি নাই। তো এটা বোঝার জন্য ভাইয়া, এইটা বোঝার জন্য জাস্ট এই যে দেখো ঘাসফড়িংয়ের এই উপরের অংশটা, এই যে উপরের আবরণটা পিঠ, এইটাকে বলে টার্গাম। আর এই যে ঘাসফড়িংয়ের নিচের তলটা, এটাকে বলে স্টার্নাম। তাহলে ঘাসফড়িংয়ের নিচের তল যেখানে বুকের তল, এটাকে কি বলে? স্টার্নাম। ঘাসফড়িংয়ের যে পিঠ, এইটাকে বলে টার্গাম। ওকে, ক্লিয়ার? ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। সুন্দর। আচ্ছা, একজন কমেন্ট করেছে ভাইয়া পরিযায়ী শব্দটার অর্থ কি? সহজ বাংলায়, বাংলা বোঝানোর জন্য ইংরেজি লাগে ট্রাভেল করা, যাত্রা করা। পরিযায়ী মানে পর্যটক, যাত্রা করা, অনেক দূর যাত্রা করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে। একদিনে কত কিলোমিটার দৌড়াতে পারে? উড়তে পারে 15 কিলোমিটার। ওকে, সুন্দর। তাহলে আমরা অনেক কিছু জেনে গেলাম, রাইট? আমরা ঘাসফড়িংয়ের মূল আলোচনা একদম করে ফেললাম।
ঠিক আছে, গঠন পড়া শেষ। এখন ঘাস ফড়িং এর ভিতরে কি কি আছে, এখানে তো অনেক কিছু দেওয়া, আমরা একটা একটা করে সবগুলাই পড়বো। আচ্ছা, ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র, জাস্ট ভাইয়া এটা মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট মুখস্থ করার কিছুই নাই। ছবি দেখলেই 1-2 ব্যাপার, কতক্ষণ লাগবে? 5 মিনিট। দেখি তো ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র ভালো মতো পড়তে আমাদের কতক্ষণ লাগে। চলো আমরা 10 মিনিটে শেষ করব। দেখি আমরা টাইমার একটা সেট করে দেখি যে ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র পড়তে আমাদের কতক্ষণ সময় লাগে। লেটস হ্যাভ আ টাইমার। আচ্ছা, এটার দরকার নাই, উই নিড আ স্টপ ওয়াচ হিয়ার, রাইট? ওকে, তো আমরা দেখি তো। আচ্ছা, চালু করে দেই, দেখি কতক্ষণ লাগে আমাদের ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র পড়তে। একে আমরা এই জায়গায় সরাই রাখি কর্নারে, ওটা চলতে থাকুক ওপাশে, আমরা দেখি। তো ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র আমি এই পর্যন্ত যতজনকে পড়াইছি ওরা এটা 10 মিনিটের মধ্যে বুঝে ফেলছে। আমি গ্যারান্টি দিলাম তোমরাও এটা 10 মিনিটের মধ্যেই বুঝে ফেলবা। ভাইয়া পৌষ্টিক তন্ত্র মানে কি? আমরা যে খাবারটা খাই বা ঘাস ফড়িং যে খাবারটা খাবে সেটাকে হজম করে যেই তন্ত্রটা, যেটা খাবারটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করবে, একদম গুঁড়া গুঁড়া করে সেখানে খাবারের যে মূল উপাদান, যেমন শর্করা জাতীয় খাবারগুলো গ্লুকোজে রূপান্তরিত হবে, তারপরে প্রোটিন জাতীয় খাবারগুলো অ্যামিনো অ্যাসিডে, তারপরে লিপিড জাতীয় খাবারগুলো সবগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে, যেই তন্ত্রটা এই জিনিসটা বানায় সেইটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। তো ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্রে কি কি জিনিস থাকে, কি সুন্দর একটা ছবি। এই ছবিটা আমরা ডাউনলোড করে নিই, এই ছবিটা ডাউনলোড করে নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র কিভাবে কাজ করে। সো আমি বলেছি আশা করি 10 মিনিটের বেশি লাগবে না A to Z পড়ে ফেলার জন্য। লেটস সি কি অবস্থা হয়। ওকে, তো দেখো এখানে গোলাপি কালারের যে ছবিটা, গোলাপি কালারের যে ছবিটা দেখো তো, গোলাপি কালারের যে ছবিটা, এইটাই ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র। তুমি তাকায় দেখো ভাইয়া, মুখস্থ করার কিছু নেই। এই যে মুখ, তারপর এই একটা এইরকম একটা অংশ, তাই না? এইটুকু চলে গেল। এবং দেখো তো এই যে এখান থেকে গেল, মুখ থেকে একটা নালি যাচ্ছে, এই যে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ক্রপ, লেখা আছে ইংরেজিতে ক্রপ। তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম, তাহলে এই অংশটার নাম ক্রপ। ওকে, ঠিক আছে, এই অংশটার নাম ক্রপ। আচ্ছা, সুন্দর। ওকে, এখানকার যে ছবি দেওয়া, এটার মার্কিং লেবেলিংটা ঠিক নাই, আমরা আরেকটা ছবি নামাই। এই লেবেলিংটা ক্লিয়ার না, লেবেলিংটা ভুল লেবেলিং করা, ভুল লেবেলিং করা। এইটা লেবেলিংটা ভালো, সঠিক, যদিও ছবিটা সুন্দর না, বাট এটা লেবেলিংটা সঠিক। সুন্দর হওয়ার চেয়ে সঠিক হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো আমরা সেটা ছবিটা ওপেন করি। এই যে দেখো, ঘাস ফড়িং এর এই দিক দিয়ে খাবার ঢোকে, এই পথে খাবার, এই যে দেখো অ্যানাস, তাহলে এই হলো মুখ, এই হলো পায়ুপথ। তাহলে একটা জিনিস তো বুঝে গেলা যে ঘাস ফড়িং এর অন্ততপক্ষে খাবার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। হাইড্রার মতো না যে দিক দিয়ে খাবার ঢুকে সেই দিক দিয়ে বের হয়, ব্যাপারটা কিন্তু তা না। খাবার এই দিক দিয়ে ঢুকে, এই পুরা পথ অতিক্রম করে এই দিকে বের হয়। এখন এই যে বের হয়, এই পুরা জিনিসটাকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। এই জায়গায় একটা ভাগ টানলাম, এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আরেকটা ভাগ টানলাম, তাহলে মোট কয় ভাগে? 3 ভাগে। এইখান থেকে শুরু করে এইটাকে আমরা বলবো এক ভাগ, মাঝের এটাকে বলবো আরেক ভাগ, শেষের এটাকে বলবো আরেক ভাগ। তাহলে তোমরা সবাই আমাকে বলো তো, ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করি? মোট এখানে কয়টা ভাগ? মোট এখানে 3টা ভাগ। মোট এই জায়গায় 3টা ভাগ। আচ্ছা, তাহলে আমরা প্রথম ভাগটাকে বলবো অগ্র পৌষ্টিক তন্ত্র, মাঝেরটাকে আমরা বলবো মধ্য পৌষ্টিক তন্ত্র, আর পেছনেরটাকে আমরা বলবো পশ্চাৎ পৌষ্টিক তন্ত্র। তাহলে অগ্র, মধ্য, পশ্চাৎ 3টা কথা বুঝেই গেলা। এখন ছবি দেখে একটু খালি বোঝার চেষ্টা করি কি আছে। তো দেখো আমি যদি একটু আঁকার চেষ্টা করি, এইখানে মুখ, আচ্ছা, এই যে খাবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে ফোলা জায়গাটা, এই ফোলা জায়গাটার নাম ক্রপ, এই ফোলা জায়গাটার নাম ক্রপ। তারপর এইখানে যে কালারফুল, এইখানে যে এরকম দেওয়া,
এই জায়গাটার নাম গিজার্ড। তাহলে তিনটা জিনিসের নাম তোমরা দেখলা, একটা হলো মুখ, একটা হলো ক্রপ, একটা হলো গিজার্ড। এই তিনটা ভাইয়া, এইখানে একটা দাগ, এই তিনটা অগ্র পৌষ্টিক নালী, এখানে অগ্র পৌষ্টিক নালী। ডান। এইবার মাঝে এই জায়গাটুকু যেটা আমি সবুজ করে দিব, সবুজ, ওই জায়গাটা ভালো মতো দেখা যাচ্ছে না, ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু এই সবুজ জায়গাটুকু, এইটুকু, এইটাই ভাইয়া একাই, এটার নাম ঘাসফড়িং এর স্টোমাক। দেখো লেখা আছে পাকস্থলী। এটার অপর নাম মেসেন্টেরন। কি নাম? মেসেন্টেরন। ভাইয়া মেসেন্টেরন মানে কি? এন্টেরন, যখনই কোনো জায়গায় তুমি এন্টেরন কথাটা দেখবা, এন্টেরন, এন্টেরিক এর অর্থ নাড়িভুঁড়ি, অন্ত্র। আর মেসোগ্লিয়া, আগের ক্লাসে পড়ে আসছো, মেসো মানে মধ্য, তাহলে মধ্যান্ত্র, এটা অগ্রান্ত্র, সামনের দিকের অন্ত্র। মেসেন্টেরন মানে মধ্যান্ত্র, যার অপর নাম ঘাসফড়িং এর পাকস্থলী। ঘাসফড়িং এর পাকস্থলী বা স্টোমাক। তাহলে বলো তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঘাসফড়িং এর স্টোমাকের অপর নাম কি, সবাই কমেন্ট করো। ঘাসফড়িং এর স্টোমাকের অপর নাম কি? ডু আ কমেন্ট, আমি জানতে চাই, বলো। মেসেন্টেরন, ফ্যান্টাস্টিক। শাহরিয়ার তুর্য খুবই সুন্দর, খাদিজা কমেন্ট করো, মিম বলেছো, আয়মান বলেছে, ফ্যান্টাস্টিক। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, আর পেছনের দিকে দেখো, আইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। তাহলে কয়টা শব্দ পড়া শেষ কিন্তু? ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুপথ। ভাইয়ারা দেখো, পড়া কিন্তু শেষ। ঘাসফড়িং এর অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্রের তিনটা অংশ, মুখ, ক্রপ, গিজার্ড। আপাতত এটুকুই শিখি। মধ্যের কোনো অংশ টংশ নাই, যাহাই পাকস্থলী তাহাই মেসেন্টেরন, এটার নামই মধ্য। আর পশ্চাতের নাম ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু। এই যে এই নালীটার নাম ইলিয়াম, এইটুকুর নাম কোলন, এইটুকুর নাম রেকটাম, এইটুকুর নাম, শেষেরটুকুর নাম পায়ু। তাহলে নাম চারটা পড়ে ফেললেই আমাদের মূল পড়া শেষ। এখন এই জায়গায় যেটা আমরা দেখব, খেয়াল করো ভাইয়া, এই দাড়িগুলার কথা তো বললেন না, এই দাড়িগুলা কি? আর ভাইয়া এইখানে আসলে আর কিছু, এই জায়গায় একটা মেইন, এইখানে এই জিনিসটা যে দেখা যাচ্ছে, এইটা কি ভাইয়া? এইটা কি? তো এখানে দুইটা জিনিস আমি তোমাদেরকে বলি নাই, সেই দুইটা জিনিস এখন বলবো। ধরো এই হলো তাহলে অগ্র, এই হলো মধ্য, এই হলো পশ্চাৎ। অগ্র, মধ্য, পশ্চাৎ। খাবারটা এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, রাইট? অগ্র এবং মধ্য যেই জায়গায় কানেক্টেড, সেই জায়গাতে এই রকম ছবিতেও দেখা যাচ্ছে তিনটা জিনিস, তিন জোড়া। আপাতত ধরে নাও এদেরকে বলে, খুবই ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থাকে, যেটা কিনা পরিপাকে সাহায্য করে। এদের অপর নাম হেপাটিক সিকা, যকৃতের মতো কাজ করে, পরিপাকে সাহায্য করে। কোথায় থাকে এটা? অগ্র এবং মধ্যে সংযোগস্থলে। আর মধ্য এবং পশ্চাতে সংযোগস্থলে ভাইয়া এই রকম দাড়ির মতো প্রচুর পরিমাণে জিনিস থাকে, এদের নাম হলো মালপিজিয়ন নালিকা। এরা রেচনে সাহায্য করে। ঘাসফড়িং এর কিডনি, এই মালপিজিয়ন নালিকা কিন্তু পৌষ্টিকতন্ত্রের অংশ না, কিন্তু পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত। পৌষ্টিকতন্ত্রের অংশ না, কিন্তু পৌষ্টিকতন্ত্রের সাথে এটা যুক্ত। জিনিসটা কি বুঝতে পেরেছি আমরা? বইয়ের মধ্যে পুরা পড়াটাই শেষ হয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নাই। বইয়ের মধ্যে পুরাটাই পড়া শেষ, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। আগে আমাকে বলো যে তাহলে কোন সংযোগস্থলে কি আছে, সবাই আমাকে বলো তো। পরীক্ষা যদি আসে অগ্র এবং মধ্য, এই দুইটা সংযোগস্থলে কোন জিনিসটা থাকে? নাম কমেন্ট করো, নাম কমেন্ট করো। দুইটা সংযোগস্থলে কোন জিনিসটা থাকে? যেমন আমার মাথা এবং বুকের সংযোগস্থলে থাকে গলা, রাইট? তাহলে হেপাটিক সিকা। আর মধ্য এবং পশ্চাৎ এই দুটো সংযোগস্থলে থাকে
এই মালপিজের নালিকা। তাহলে বইয়ের মধ্যে যে সব পড়া শেষ, এটা এখন বইটার দিকে তাকালেই বুঝতে পারবা। তাহলে দেখো পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী, দেখো অগ্র, মধ্য, পশ্চাৎ, বাংলা লিখে ফেলো। অগ্রের অপর নাম স্ট্রোমোডিয়াম, স্ট্রোমা মানে মুখ, তাহলে যার যেটার মধ্যে মুখটা থাকে। মধ্যটার নাম মেসেন্টেরন, আর পশ্চাতের নাম প্রোক্টোডিয়াম। ভাইয়া নামটা তাহলে এটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালী, অগ্র, মধ্য, পশ্চাৎ। ওকে, স্ট্রোমোডিয়ামের মধ্যে কি থাকে? মুখছিদ্র, ক্রপ, গিজার্ড, আর ওই যে নালীটা, এই যে নালীটা, তারপরে ক্রপ, তারপরে গিজার্ড, এটার নাম গ্রাস নালী, তার আগে থাকে গলবিল। এগুলো তোমারও থাকে, আমারও থাকে, ঘাসফড়িংয়েরও থাকে। মেসেন্টেরন, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। ছবিতে যা দেখলা। পড়া শেষ, রাইট? ওকে, দেখো দেখো তো বুঝতে পারছো কিনা? ছবিতে দাগ দাও, বুঝতে পারলা কিনা? তাহলে পৌষ্টিক নালী কোথা থেকে কোথায়? সরল প্রকৃতির, মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত। দেখো 10 মিনিট তুমি কিন্তু বুঝে ফেলছো, বই থেকে আর 2 মিনিটে বাকি জিনিসটুকু দেখাই দিব। দেখো 3 ভাগে ভাগ করা হয়েছে, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম বা অগ্র পৌষ্টিক নালী, এটা কোন থেকে কোন পর্যন্ত? মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত। পারা যাবে? মুখছিদ্র, ভাইয়া মুখের ছিদ্র, এটার অপর নাম সিবেরিয়াম। মুখছিদ্র, এই জায়গাটার অপর নাম সিবেরিয়াম। এটা কষ্ট করে শব্দটা মুখস্থ করবা। এই সিবেরিয়াম মানে কি, এই জিনিস পড়তে গিয়ে আর প্যারা খাওয়ার দরকার নেই। মুখছিদ্রের অপর নাম সিবেরিয়াম। এই দিক দিয়ে ঘাসফড়িং খাবার খায়। এরপরে গলবিল, আমরা যেমন ঢোক গিলি, এইটা জাস্ট রিডিং পড়বা নামটা। এরপর অন্ন নালী, ছবিতেই দেওয়া আছে, তাকায় দেখো। এই যে এই দিকে খাবার ঢুকলো, এই যে অন্ন নালী। তারপরে যে জায়গাটা সেটার নাম কি? তারপরে জায়গাটা সেটার নাম ক্রপ। দেখো সেই জায়গাটার নাম ক্রপ। ওকে, দেখো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ লাইন, সেটা হলো ক্রপের কাজ কি? পরিপাকের সূত্রপাত হয় ক্রপে। দ্যাট ইজ দ্য এমসিকিউ, লিখে রাখো, পরীক্ষায় আসবে। পরিপাকের সূত্রপাত হয় কোথায়? উত্তর হলো ক্রপে। ঘাসফড়িং যে খাবারটা খেলো, কোন জায়গায় গিয়ে খাবারটা ভাঙা শুরু হয়? উত্তর হলো ক্রপে। পারা যাবে? ডান? সবার কাছে পরিষ্কার? এইটা লিখে নিয়েছো? লিখে কমেন্ট করো ডান। আইমান কমেন্ট করো ডান। কিফায়াত সিয়াম কমেন্ট করো ডান। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আর গিজার্ডের অপর নাম কি? গিজার্ডের অপর নাম প্রোভেন্ট্রিকুলাস। এই গিজার্ডের মধ্যে ছোট ছোট কিছু দাঁতের মতো থাকে, 6টা দাঁত এবং ভাঁজ, খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে। দেখো গিজার্ডের প্রধান কাজ কি? খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করা এবং খাবারের ময়লাগুলোকে ছাঁকনির মতো কাজ করা। দ্যাটস ইট। তাহলে ক্রপে মেইন, আমরা যদি এখান থেকে শেষ কথা বলতে চাই, ক্রপ পরিপাকের সূচনা ঘটায়। গিজার্ড খাবারকে, খাদ্যকে চূর্ণ করে। ক্রপ পরিপাকের সূচনা ঘটায়, গিজার্ড খাদ্যকে চূর্ণ করে। তাহলে এই দুটো এমসিকিউ এখান থেকে জানা হয়ে গেল। গিজার্ডের অপর নাম প্রোভেন্ট্রিকুলাস, এটাও পরীক্ষায় আসবে। প্রোভেন্ট্রিকুলাসের কাজ কি? পরীক্ষায় প্রোভেন্ট্রিকুলাস এইটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা যদি না পারো, তোমাদের প্রত্যেককে ধরে মারবো, না পারলে মায়ের অবধারিত। এইবার পাকস্থলী, দেখো ভাইয়া, যার অপর নাম মেসেন্টেরন, যার অপর নাম মধ্যপৌষ্টিক নালী, যার অপর নাম পাকস্থলী, এটা তো বুঝতেই পারছো। এখানে এর আবরণের নাম পেরিট্রফিক পর্দা। এইটা ঢাকা ইউনিভার্সিটি 2012 সালে আসছিল। 2012 সালে তোমাদের এই বড় ভাইটা পরীক্ষায় অংশ নিয়েছিল। আজকে তোমরা যে গাজী আজমল স্যারের বইটা পড়ছো, এই বইটা আমার সময়ও ছিল, তখন এই পেরিট্রফিক পর্দা কথাটা এই বইয়ের মধ্যে লেখা ছিল না। তখন আমরা আরেকটা বই পড়তাম, নাসিম বানু ম্যাডামের বই, যতদূর আমার মনে পড়ে নামটা, অন্য নামও হতে পারে, এক্স্যাক্টলি মনে নাই। ওই বইয়ে এই তথ্যটা দেওয়া ছিল। তো আমি যখন এই চ্যাপ্টারটা পড়ছিলাম আমার নিজের মতো করে,
তখন আমি দেখতে পেয়েছিলাম যে ওই বইয়ে এই তথ্যটা এক্সট্রা, এবং ওই তথ্যটা আমি আমার গাজী আজমল স্যারের বইটাতে লিখে রেখেছিলাম যে পেরিট্রফিক পর্দা থাকে মেসেন্টেরনে। তো ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় যখন আমি পরীক্ষা দিচ্ছি, আমার স্পষ্ট মনে আছে, এখনো আমি চিন্তা করতে পারি, পরীক্ষা প্রশ্ন আসে পেরিট্রফিক পর্দা কোথায় থাকে। আমি না মানে মানে কি বলবো, আমি আসলে উত্তর করতে পারতে মানে আমি বুঝলাম না, আমার কাছে খুব বেশি আনকমন মনে হলো জিনিসটা, যে আমি জীবনে শুনিই নাই। পরে আমি ভুল দাগায় আসছিলাম, আমার মনে হয় যে ইস্টোমোডিয়াম বা প্রোক্টোডিয়াম কিছু একটা দাগিয়ে দিয়ে এসেছিলাম, মেসেন্টেরন দাগাই নাই। বাসায় এসে ভাবলাম যে ঢাকা ভার্সিটি কি একটা প্রশ্ন করলো, পেরিট্রফিক পর্দা কোথা থেকে প্রশ্ন করলো। আমি আমারই বইটা খুঁজলাম, তখন তো তেলাপোকা চ্যাপ্টার নামে চ্যাপ্টারটা ছিল, তেলাপোকা বের করলাম, আমি দেখলাম আমার বইয়ে জল জল করে লাল কালার দিয়ে আমি লিখে রেখেছি মেসেন্টেরনে পেরিট্রফিক পর্দা থাকে। শুধুমাত্র আমি নিজে লিখেছি, তারপরও আমি পারি নাই, এর কারণ হলো আমি ওটা রিভাইজ করিনি। তুমি ভাইয়া নিজে একটা জিনিস পড়েছো, তুমি তোফাইল ভাইয়ের ক্লাস করলা, তুমি অপার ভাইয়ার ক্লাস করলা, ওই চ্যাপ্টারটা আমার একদম শেষ বস, ওইটাতে আমি একদম সেরা ক্লাস করেছি, পরীক্ষা হলে দেখা গেল রিভাইজ করে গেলা না, ওই চ্যাপ্টারে কিছুই পারবে না। সো মানুষের ব্রেইনটা এমনভাবে তৈরি, তোমাকে বারবার সেটা রিভাইজ করতে হবে, চর্চার মধ্যে রাখতে হবে, ইন দ্যাট কেস তুমি ভালো আউটপুট দিতে পারবা। আমি আলাদা করে ওই তথ্যটা মেনশন করার পরেও আমি ওইটা পারি নাই। ওই দিন আমি একটা শিক্ষা নিলাম যে রিভাইজ করার গুরুত্ব কতটা। আমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বায়োলজি রিভাইজই করি নাই, কারণ আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছি। আমি জানি যে বায়োলজিতে আমি সেরা 30-এ 30 পাবো। আমার মনে হয় আমি বায়োলজিতেই সবচেয়ে কম পেয়েছিলাম ঢাকা ভার্সিটিতে, শুধুমাত্র এই রিভাইজ ঠিক মতো করি নাই বলে। এটাই সত্যি, বুঝাতে পারলাম, ভালো করে রিভাইজ করি নাই বলে। তাহলে পেরিট্রফিক পর্দা, এই জায়গায় একটা পর্দা থাকে। তো এই পর্দাটা কোথায় থাকে? পাকস্থলীতে থাকে, ঘাসফড়িংয়ের পাকস্থলী বা মেসেন্টেরনে। জিনিসটা কি বুঝাতে পারলাম? তাহলে এখান থেকে আমি তোমাদেরকে কি বুঝালাম? আমি তোমাদেরকে বুঝালাম রিভাইসের গুরুত্ব অনেকটুকু, রাইট? ইউ হ্যাভ টু ডু রিভিশনস। ওকে, তাহলে এই তো এখন আমরা সবাই জানি, আমরা ছবিতে দেখেছি, আমরা কিন্তু এটা ছবি দেখালাম তোমাদেরকে, আমি এটা বোঝাই বললাম যে এইটা হলো মেসেন্টেরন, রাইট? এইটা মেসেন্টেরন। এইটার উপরের দিকে থাকে হেপাটিক সিকা, নিচের দিকে থাকে মালপিজের নালিকা। ছবিতেও বুঝে বলে দিলাম, এই কথাটাই এই জায়গায় বলা। 6 জোড়ার কথা বলা আছে, আমি 3 জোড়া বলেছি, বলতে ভুল করেছি। তাহলে 6 জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে, 6 জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে। আর নিচের দিকে থাকে মালপিজিয়ন নালিকা, নিচের দিকে থাকে ম্যালপিজিয়ন নালিকা, যেটা মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। দ্যাটস ইট, এইটুকু যে পড়ে ফেলবে, দ্যাট মিনস হি ইজ আ বস অলরেডি। এইটুকু যে পড়ে ফেলবে সে অলরেডি ভাইয়া, সে কিন্তু অলরেডি বস হয়ে গেছে, ঠিক আছে? আর এই মেসেন্টেরনের ভেতরে থাকে ভিলাই, যেটা কিনা খাদ্যরসকে শোষণ করে। এইটাও একটা এমসিকিউ আসবে, ভিলাই থাকে কোথায়, লিখে রাখো। এই মেসেন্টেরনের ভেতরে থাকে ভিলাই। তো এখানে গিজার্ডের প্রস্থচ্ছেদ দেওয়া, যেটা আসলে আমাদের দরকার নাই এখানে। তাহলে আমরা এই টপিকের উপরে 17 মিনিট, এটার আসলে হয়তো আরেকটু বেশি লেকচার, 10 মিনিটের জায়গায় আমরা 20 মিনিট ব্যবহার করলাম। বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে এমসিকিউ সহ শেষ করতে। তো দেখো এই যে গিজার্ড, যার ভেতরে দাঁত থাকার কথা, ছবিতেও দেওয়া আছে যে দাঁত থাকে। তো গিজার্ডের ছবি এগুলো আঁকতে হবে না, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। আর রেকটামের প্রশ্নই আসে না। প্রোক্টোডিয়াম থেকে কি পড়বো? প্রোক্টোডিয়ামের খালি নামগুলা পড়বা, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু ছিদ্র। ভাইয়া এখান থেকে আর কিছুই পড়বো না? এখান থেকে আসলে আর তেমন কিছুই পড়ার নাই। প্রশ্ন আসবে পায়ু ছিদ্র কোথায় থাকে, কয় নাম্বার খণ্ডে? 10 নাম্বার দেহ খণ্ডে। তাহলে ঘাসফড়িং এর মুখ দিয়ে খাবার ঢোকে, আর বের হয় কয় নাম্বার, পেটের কয় নাম্বার খণ্ড দিয়ে? 10 নাম্বার খণ্ড দিয়ে। তাহলে দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস দ্য জব ওয়েল ডান। তোমরা আমাকে বলো যে এই চ্যাপ্টার থেকে, এই পৌষ্টিক নালী থেকে ঘাসফড়িং এর কিরকম প্রশ্ন আসে। এইটা কি এইচএসসি তে, তোমরা আমাকে কমেন্ট করো তো, এখান থেকে কি কখন রিটেন প্রশ্ন আসে? রিটেন প্রশ্ন আসলে কি প্রশ্ন আসে বলো। পদুন কেমন আছো? পদুন তুমি কি ক্লাস কিছু করো? তোমার কি খবর, পড়ালেখার কি অবস্থা? তুমি এইচএসসি তে প্লাস পাবা? হোয়াট হ্যাভ ইউ ডান? তোমাদেরকে কি আমি ডিএমসি ড্রিমার সিস্টার বানাতে পারবো? তোমরা কি ডিএমসি ড্রিমার সিস্টার হবা? পড়ালেখা কি ঠিকঠাক মতো হচ্ছে? ওকে, এমসিকিউ আসে নাই সাধারণত। এখান থেকে যা পড়ালাম মূলত এমসিকিউ আসে, বাট চ্যাপ্টারটা যেহেতু কঠিন, অনেক জটিল জটিল ইনফো দেওয়া, সেই জন্য। তাহলে আমরা
আশা করি এরই সাথে সাথে ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্রের বর্ণনা পড়া শেষ করে ফেলতে পারলাম। ঠিক আছে, রাইট, ওকে, ঠিক আছে, ওকে, সুন্দর। আচ্ছা, একটু শরীর ব্যথা করছে। ওকে পদুন, তোকে তো আমি ক্লাসে দেখি না, তোকে তো আমি ক্লাসে দেখি না। রাইট, এইবার ঘাসফড়িংয়ের গ্রন্থি, বিশ্বাস করো ভাইয়া এইগুলো থেকে আসলে তেমন কোনো প্রশ্ন আসে না। গ্রন্থির নামগুলা পড়তে হবে। ঘাসফড়িংয়ের গ্রন্থি মানে কি রে? এই ঘাসফড়িংয়ের যে গ্রন্থি, এগুলা কি ধরনের গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি। গ্রন্থি কয় রকম? দুই রকম, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। তাহলে এই যে বহিঃক্ষরা গ্রন্থি, এটা কি ক্ষরণ করে? এরা এনজাইম ক্ষরণ করে। কি ক্ষরণ করে এরা? এনজাইম ক্ষরণ করে। ঘাসফড়িংয়ের যে গ্রন্থি, এটা কি ক্ষরণ করে? এরা এনজাইম ক্ষরণ করে, এনজাইম। তাহলে এরা ঘাসফড়িংয়ের গ্রন্থি ভাইয়ারা এনজাইম ক্ষরণ করে। কথা পরিষ্কার? ওকে, সো এই এনজাইমগুলা পরিপাকে সাহায্য করে। দ্যাটস ইট। কি কি গ্রন্থি থাকে? কি কি গ্রন্থি থাকে? লালা গ্রন্থি, ওই হেপাটিক সিকা এবং মেসেন্টেরনের অন্ত আবরণ নিজেই। এই নাম তিনটা পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট, নাম তিনটাই। এছাড়া আসলে এখান থেকে অন্য কোনো পড়া তোমার আসলে পড়ার কিছুই নাই। এই ভাই এগুলো থেকে কি প্রশ্ন আসবে? উত্তর হলো নো, মানে না। নো মানে না। শাহরিয়ার তুর্য ভাইয়া একদিন মৌলভীবাজার ঘুরতে আসেন। 3 মাস আগে সুনামগঞ্জ ঘুরতে গিয়েছিলাম। সুনামগঞ্জের অসাধারণ অসাধারণ। কোথায় ঘুরতে গেলাম? টাঙ্গুয়ার হাওর। ফ্যান্টাস্টিক, মানে ফ্যান্টাস্টিক, কি সুন্দর, মুগ্ধ হয়ে গেছে। আমি আসলে কল্পনাও করিনি যে এতটা ভালো লাগবে আমার। মানে দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি অবশ্য ভ্লগ কিছু শ্যুট করছি, কিন্তু আমি এগুলো আপলোড করি না। পার্সোনাল লাইফ আমি পাবলিকলি এভাবে শো করা আসলে পছন্দ করি না। এবং মানুষ আসলে খুবই দুষ্ট, মানুষ আসলে খুবই পচা। তো মনে করে আমি আপলোড করলাম, মানুষ খুবই পচা। এই স্টুডেন্টরা, আজকালকার স্টুডেন্টদের, এদের খায়দের মেইন কাজ হলো শিক্ষক কি করতেছে এইটা নিয়ে খালি গুতাগুতি করা। বুঝো নেই? শিক্ষকের যে একটা ব্যক্তিগত জীবন আছে, কে কোন ভাই কোথায় ঘুরতে গেল, কোন ভাই কি করলো, কোন ভাই বাড়ি নিল, কোন ভাই গাড়ি নিল, কোন ভাই এই করলো, কোন ভাই সেই করলো, এইগুলো স্টুডেন্টদেরকে এখন দেখি অনেক বেশি মানে স্টুডেন্টদেরকে ব্যস্ত রাখে। ব্যাপারটা আমার কাছে হাস্যকর বলেই মনে হয়। মানে ব্যাপারটা আসলেই হাস্যকর, মানে আসলেই আমার কাছে ব্যাপারটাকে হাস্যকর বলে মনে হয়। তারপরও সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখাতে চাই, স্টুডেন্টদেরকেই তো আসলে দেখাতে চাই। মানে আমরা যখন অবশ্য নিজেরাও পোস্ট করি, তখনও হয়তো আমাদের মাইন্ডসেটে থাকে যে স্টুডেন্টরা ওটা দেখবে, আমাদেরও অবশ্য কনসিয়াসলি পোস্ট করা উচিত। সেজন্য আমি অনেক কিছুই আসলে পোস্ট করি না। তবে সুনামগঞ্জে ঘুরে আমার অনেকটুকু অনেক অনেক ভালো লেগেছে। সামনে মাঝে মাঝেই ঘুরতে যাই, তবে খুব বেশি ছুটি ছাটা তো পাওয়া যায় না। 2 জায়গায়, প্রথম কথা হচ্ছে আমি যেহেতু সরকারি চাকরি করি, সেখানেও আমি খুব বেশি ছুটি পাই না। প্লাস যখন সেখানে ছুটি পাই তখন দেখা যায় যে সামহাও তোমাদের কোনো না কোনো ক্লাস থাকে বা আমি কোনো না কোনো কাজে ব্যস্ত। প্লাস আমার ছুটি ম্যানেজ করলেই বা কি হবে, তোমাদের যে ভাবি বা তোমার আপু, তার তো ছুটি পাওয়ার একটা বিষয় আছে, তারও তো ভার্সিটিতে নিয়মিত ক্লাস নিতে হয়। তো ওভারঅল তখন সব মিলায় আমরা বছরে সর্বোচ্চ 1টা বা 2টা জায়গায় দেশের মধ্যে ঘুরতে পারি, তাই না? ওকে, তো ঘুরতে যাব ইনশাল্লাহ। তোমরা যারা যারা দাওয়াত দিচ্ছ, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ইনশাল্লাহ ইনশাল্লাহ ঘুরতে যাব, চিন্তা করার কারণ নাই। তো ঘুরতে গেলে যে তোমাদের সাথে দেখা দেখা হবে, ব্যাপারটা ম্যান্ডেটরি ওই রকম না। ও কিছুদিন আগে বান্দরবান ঘুরেছিলাম, ফ্যান্টাস্টিক। মানে বান্দরবান ঘুরলে যেটা হয় সেটা হলো যে তোমার আই ওপেন হয়। মানে আমি দুনিয়াকে যেভাবে দেখতাম, আমার দুনিয়া দেখার স্টাইলটাই বদলে গেছে ইন্ডিয়া ঘুরতে যাওয়ার পর। আমরা তো ডিএমসির K70 ব্যাচ। তো আমাদের ব্যাচের র্যাক ট্যুরে আমরা গিয়েছিলাম ইন্ডিয়াতে। র্যাক ট্যুর বলতে, যখন তোমাদের ডিএমসি লাইফ শেষ বা যেই কলেজে তুমি পড়ো বা যেখানে তুমি পড়ছো, তোমার র্যাক তো সবাই জানো আর কি। তো র্যাক ট্যুরে আমরা 16 দিনের একটা ইন্ডিয়ার সফরে গিয়েছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে আমি দুনিয়াকে এর আগে যেভাবে দেখতাম, এরপরে দুনিয়াকে যেভাবে দেখি, এটা সম্পূর্ণ আকাশ জমির পার্থক্য। মানে একদম আকাশ আর জমিন পার্থক্য। মানে
আমি এর আগে ভাবতাম যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, কারণ ছোটবেলা থেকেই কবিতায় পড়ে এসেছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমি ভাবতাম যে হয়তোবা আমেরিকা অনেক উন্নত, হয়তোবা ইংল্যান্ড অনেক উন্নত হতে পারে, ইউরোপ অনেক উন্নত হতে পারে, কিন্তু বাংলাদেশ সবচেয়ে সুন্দর। ইন্ডিয়া যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ আমার কাছে সুন্দর, কিন্তু নট নেসেসারি যে সবার কাছে বাংলাদেশকে সুন্দর মনে হবে। কারণ ইন্ডিয়াতে ওদের পর্যটন শিল্প বা ওদের এত বেশি বৈচিত্র্য, এত বেশি ভ্যারাইটি, মানে আমরা লিটারালি আগের দিন ছিলাম রাজস্থানে, রাজস্থানে জয়পুর, গরম, সেইখান থেকে ট্রেনে করে দিল্লি আসলাম, অ্যাভারেজ গরম, সেইখান থেকে যখন আমরা মানালি গেলাম, সিমলা, ও মাই গড, মানে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, যখন আমরা গায়ে কাপড় রাখতে পারতেছিলাম না, এত গরম। সেইখান থেকে আমরা চলে গেলাম 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা, যখন সিমলাতে বরফ পড়তেছিল। দিস ইজ মাই বেস্ট এক্সপিরিয়েন্স টিল ডেট। মানে সিমলা আমার কাছে ছোটবেলায় আমি যে সকল ড্রিমি ল্যান্ড, তোমরা অনেকে হয়তো বা কার্টুন মার্টুন দেখছো, বা ড্রিম সিটি বা ড্রিমি ল্যান্ড বলে স্বপ্নের জগৎ, সিমলায় কাটানো ওই সন্ধ্যাটা আমার কাছে এখনো পর্যন্ত সেরা। মানে ফ্যান্টাস্টিক, মানে পুরো শহর বরফে ঢাকা, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট দোকানে আলো জ্বলছে। দিস ইজ, ও মানে মানে কি বলবো আর। আহ, জান্নাতুল কুবরা ভাইয়া আমরা যাব মার্চে। ঠিক আছে, ঠিক আছে, ছুটি হবে কখন? ভাইয়া এইচএসসি 24 ব্যাচ, ডিএমসির কততম ব্যাচ হবে এবার? 81, 82, এইচএসসি 24 হবে, 82 নাম্বার ব্যাচ। তোমরা আমার চেয়ে 12 বছরের ছোট, আমি এইচএসসি 12, কে 70, তার মানে এইচএসসি 24, কে 82, দ্যাটস ইট। আমাদের ঐতিহ্য 82 বছরের ঢাকা মেডিকেল কলেজের ঐতিহ্য। সো দ্যাটস ইট। মানে এটাকে আমি অবশ্যই, এটাতে আমি আমার গর্ব অনুভব করি, কারণ আমি এই জায়গায় বিলং করি। এখনো যখন আমি কোথাও গিয়ে আমার কোনো সিনিয়র, অনেক সিনিয়র, কে 30, আমি যদি পরিচয় দিই আমি ডিএমসিয়ান, অবশ্যই তারা আমাকে আলাদাভাবে স্নেহ করেন, ডাক্তার হিসেবে একটা সম্মান বা শ্রদ্ধা বা একটা রেসপেক্ট দেন, কিন্তু তার জুনিয়র হিসেবে আমরা আরেকটা আলাদা একটা রেসপেক্ট পাই। এই জিনিসটা আসলে, এই জিনিসটা আমার মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটা। তো ঘুরতে যাওয়া নিয়ে এতগুলো কথা বললাম, এর অর্থ আমরা মাঝখান থেকে একটা পড়ার বাইরেও একটা ঘোরা দিয়ে আসলাম, যাতে তোমরা পড়তে পড়তে বোরিং না ফিল করো, ক্লান্ত না হয়ে যাও। দ্যাটস ইট। সো আমার মনে হয় যে আমরা পৌষ্টিক নালী সম্পর্কে অনেক কিছু পড়ে ফেলেছি। আর এই জায়গায় আরেকটা পড়া দেওয়া আছে যে ঘাসফড়িং কিভাবে কি খাদ্য গ্রহণ করে। ভাই, ঘাসফড়িং কিন্তু সম্পূর্ণরূপে তৃণভোজী বা শাকাশী। তোমাদেরকে মনে করিয়ে দিই, ঘাসফড়িং তৃণভোজী, হাইড্রা কিন্তু মাংসভোজী। রুই মাছ আবার তৃণভোজী। খেয়াল করো, হাইড্রা একমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে? ঘাসফড়িং চিবিয়ে চিবিয়ে খাবার খায়, এই জিনিস অলরেডি তোমাদেরকে পড়িয়েছি। আর খাবার নির্বাচন করে কোনটা দিয়ে, এইটা এমসিকিউ আসবে। খাবার আটকে রাখে কিভাবে, খাবার চিবিয়ে খায় কিভাবে, এইগুলো এমসিকিউ আসবে। আর ঘাসফড়িং কি, ঘাসফড়িং এর পরিপাক, ভাইয়া দিন শেষে দুনিয়ার সবার পরিপাক একই। শর্করা জাতীয় খাবারকে পরিপাক করে অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে প্রোটিওলাইটিক এনজাইম, আর লিপিড জাতীয় খাবারকে পরিপাক করে লাইপোলাইটিক এনজাইম। তো ভাইয়া এই জিনিসটা সবাইকে আজীবনের জন্য মনে রাখবা। পরীক্ষায় যদি ভুলে যাও যে শর্করাকে পরিপাক করে কারা, মনে রাখবা লাইটিক কথাটা সবার সাথে প্রযোজ্য। লাইটিক, তাহলে শর্করার অপর নাম অ্যামাইলো। তাহলে শর্করাকে ভাঙে কোন এনজাইমগুলা? উত্তর হলো অ্যামাইলোলাইটিক। প্রোটিনকে ভাঙে কারা? প্রোটিওলাইটিক। লিপিডকে ভাঙে কারা? লাইপোলাইটিক। রাইট? ভেঙে কিসে পরিণত করে? দ্যাটস দ্য লাইন ইউ নিড টু লার্ন। পড়াটা কিসের? ভেঙে গ্লুকোজে পরিণত করে, ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, এ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এই জিনিস কিন্তু বলে দিলাম আমি, কিন্তু এটা দিস ইজ তোফায়েল ভাই স্পেশাল। এইটা তুমি লিখবা পরীক্ষায়, তোফায়েল ভাই স্পেশাল, টিভিএস ডিএমসি ডিভার্সিটি স্পেশাল, এইটাই পরীক্ষা হলে লিখবা। শর্করা জাতীয় খাবারকে অ্যামাইলোলাইটিক এনজাইম পরিপাক করে গ্লুকোজ বানায়, প্রোটিন জাতীয় খাবারকে প্রোটিওলাইটিক এনজাইম ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানায়, এ, আর লিপিড জাতীয় খাবারকে লাইপোলাইটিক এনজাইম ভেঙে ফ্যাটি অ্যাসিড, এফএ, এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। সবাই লিখে ফেলো। ঠিক আছে? ওকে, 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 সুন্দর 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 সুন্দর। ঠিক আছে, ডান। তাহলে আমরা অনেক কিছু, অনেক কিছু, ভাই এক্সাম সামনে, সিকিউ কোথা থেকে হবে? এইগুলো একটা থেকেও সিকিউ হওয়ার কোনো কারণ নাই। চ্যাপ্টারটা শেষ করার পর তুমি নিজেই বুঝতে পারবে যে সিকিউ হবে কোন জায়গা থেকে।
এগুলো থেকে আসলে সিকিউ হবে না, মূলত এগুলো থেকে এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক উই হ্যাভ ডান। আর শোষণ হয় কোন জায়গায়? গ্লুকোজ শোষণ হয় হেপাটিক সিকাতে, এই লাইনটা পড়তে পারো। হেপাটিক সিকা পরিপাকে সাহায্য করে, শোষণে সাহায্য করে। ঠিক আছে, রাইট, ওকে ফাইন। খাদ্যে পরিপাক, আমরা পরিপাকতন্ত্র ঘাসফড়িং এর পড়া শেষ। আর ব্যবহারিক অংশ তো ব্যবহারিক সময় শিখবা। আরশোলা ককরোচ বৈজ্ঞানিক নামটা পড়ে ফেলবা, তাকায় দেখো। তোমরা আরশোলাকে গুনতে চাও না, বৈজ্ঞানিক নাম দেখো, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ থেকে আসছে আরশোলা, আমেরিকানা। তো মূলত আমেরিকায় আবিষ্কৃত যে জাতটা সেটাই সারা দুনিয়াতে এখন প্রাধান্য বিস্তার করেছে। সেই জন্য আরশোলার এই জাতটাকে বলে পেরিপ্ল্যানেট আমেরিকানা, বাট এটাই আরশোলার একমাত্র প্রজাতি না, আরো অসংখ্য প্রজাতি আছে। কিন্তু সবচেয়ে কমনলি যে আরশোলাটাকে আমরা চোখে দেখি সেটা আমেরিকার যে প্রজাতি সেইটাই সারা দুনিয়াতে বিস্তার লাভ করেছে। এই জন্য এটার নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা। চিন্তা করা যায় কি নাম। আর এইগুলা পড়ে লাভ নাই। এর খণ্ড কয়টা রে? এর পেটে খণ্ড কয়টা? 10টা। সর্বোচ্চ এই জিনিসটা পার্থক্য, পারা যাবে? ওকে, আমার মনে হয় যে আমরা প্রচুর পড়ালেখা করলাম। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা ঘাসফড়িং এর গঠন পড়া শেষ করলাম, প্লাস আমরা ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে, আমরা এই দুটো টপিক শেষ করলাম। এই দুটো থেকে বেশ কিছু খ নাম্বার প্রশ্ন আসবে, পৌষ্টিকতন্ত্র থেকে সাধারণত সিকিউ আসার কথা না। ওকে ফাইন, আই থিঙ্ক উই হ্যাভ ডান আ লটস অফ জব, উই হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। আশা করি তোমরা ভালো শিখেছো। ওকে, সো আমার মনে হয় আজকে আমরা এখানে ব্রেক দিই, তোমরা কি বলো? এই সপ্তাহের মধ্যে আমরা ঘাসফড়িং শেষ করে ফেলবো, ব্যাপারটা আশা করি ইট উইল বি গ্রেট, রাইট? ওকে, সো ক্লাসের যেই নোট করেছো সেটা সাথে সাথে এখনই যারা যারা নোট করলা বইয়ের ছবি সুন্দর একটা ক্লাস রিভিউ সহ গ্রুপে পোস্ট করে দাও, যেটা আমার চোখে পড়ে আমাকে ট্যাগ করে দিও, যেটা আমার ভালো লাগবে। আমি কিন্তু সাথে সাথে ড্রিমার জার্সি পাঠিয়ে দিতে বলবো রিফাতকে। তোমরা অনেকেই ড্রিমার জার্সি পেয়েছো, তোমরা অনেকেই ড্রিম জার্সি চাচ্ছ, ড্রিমার জার্সি সবাইকে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আমার মনে হয় যে 1.5 ঘন্টা ক্লাসগুলো অনলাইনে আমার কাছে বেস্ট বলে মনে হয়। চাইলেই 3 ঘন্টা ক্লাস নেওয়া যায়, অ্যাডমিশনে সেটা নিতে বাধ্য হই। একাডেমিক ক্লাস ছোট ছোট নাগেটস হওয়া ভালো, এতে অনেকক্ষণ মজার থাকে। শাম্মী মিজনা, আগামীকাল তোমার ড্রিম পেপার সেন্ড করব ইনশাল্লাহ, পরশুদিন তুমি পেয়ে যাবা। শাম্মী, পরশুদিন তুমি কল পাবা হয়তো কুরিয়ার থেকে, তুমি হাতে রিসিভ করবা। ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এটা হলো আর্মি স্যালুট, আর অনেকে এইভাবে স্যালুট দেয়, অনেকে এই রকম স্যালুট দেয়, তাই না? সো আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি, আর্মি স্যালুট। আসসালামু আলাইকুম। ঠিক আছে জান্নাতুল, ওকে।